ওকে, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ফাংশনাল কম্পোনেন্ট আর ক্লাস কম্পোনেন্ট দুইটা যে আমাদের রিয়াক্ট কম্পোনেন্ট বেসড, এটা তো লাস্ট ক্লাসে আলোচনা করলাম। রিয়াক্টের প্রত্যেকটা ইউআই এর যে পিস, প্রত্যেকটা ইউআই আমরা যে মানে একটা ওয়েবসাইটে যখন ঢুকি পুরোটা তো একটা ইউআই, পুরোটা একটা ইউজার ইন্টারফেস। তো ওর ভিতরে অনেকগুলো টুকরো টুকরো পিস থাকে, তাই না? তো ওগুলো প্রত্যেকটা এক একটা কি, প্রত্যেকটা সেকশন আমাদের হচ্ছে এক একটা কম্পোনেন্ট। তো ওই কম্পোনেন্টগুলো হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের জাস্ট নর্মাল ফাংশন দিয়েও বানাইতে পারি এবং হচ্ছে আমরা ক্লাস দিয়েও বানাইতে পারি। আমাদের জাভাস্ক্রিপ্টের ES6 যে ক্লাসটা সেটা দিয়েও বানাইতে পারি। তো হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা স্টেটলেস আর একটা হচ্ছে স্টেটফুল। আর হচ্ছে যত মানে একটা প্রজেক্টে যত বেশি সম্ভব আমরা হচ্ছে ফাংশনাল কম্পোনেন্ট ব্যবহার করার চেষ্টা করব। যেগুলোতে হচ্ছে আমাদের ইনফরমেশন ধরে রাখার প্রয়োজন পড়ে সেগুলো হচ্ছে আমরা মানে যে স্টেট ধরে রাখার প্রয়োজন পড়ে, হ্যাঁ, কোনো ইনফরমেশন আমাদেরকে ধরে রাখার প্রয়োজন পড়ে সেগুলোতে হচ্ছে আমরা ক্লাস কম্পোনেন্ট ইউজ করব। আর হচ্ছে এই যে আমাদের যে একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টে তো অনেকগুলো অংশ থাকে। কোন অংশ কখন কাজ করে, কোন অংশ কখন মানে প্রথমে কোনটা কাজ করে তারপরে কোন অংশটা কাজ করে, এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে লাইফ সাইকেল। হ্যাঁ, এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে লাইফ সাইকেল। তো হচ্ছে আমাদের এই যে ক্লাস বেসড কম্পোনেন্টগুলোতে হচ্ছে আমরা লাইফ সাইকেল মেনটেন করতে পারি। আর হচ্ছে আমরা কিন্তু মানে এখনও কিন্তু একটা জিনিস আপনারা গুলায় ফেলবেন না, আমি কিন্তু এখনও হুকসে যাই নাই, তাই না? আমরা হচ্ছে রিয়াক্ট হুকস ইউজ করলে আমরা ক্লাসে যে সমস্ত কাজ করতে পারি ফাংশনেও একই কাজগুলো করতে পারি রিয়াক্ট হুকস আসার পরে। আমি যেহেতু রিয়াক্ট হুকসে যাই নাই, মনে করেন রিয়াক্ট হুকস বলতে কিছুই নাই দুনিয়াতে, রিয়াক্ট হুকস বলতে কিছু নাই। আমরা জাস্ট নর্মাল ফাংশন আর ক্লাস কম্পোনেন্ট নিয়ে হচ্ছে এখন আলোচনা করব। তো হচ্ছে আমরা ফাংশনাল কম্পোনেন্টটা কখন ইউজ করব? যেখানে হচ্ছে শুধু আমাদের একটা কিছু ইনফরমেশন দেখানোর প্রয়োজন পড়বে। হ্যাঁ, কোনো ওইখানে আমাদের স্টেট ধরে রাখার প্রয়োজন পড়বে না, ওইখানে হচ্ছে কোনো আমরা ইভেন্ট ঘটাবো না। হ্যাঁ, ওই ফাংশন মানে ওই কম্পোনেন্টের ভিতরে কোনো ইভেন্ট ঘটাবো না, কোনো বাটন ক্লিক, কোনো মানে যে কোনো ধরনের ইভেন্ট আমরা ঘটাবো না। এই ধরনের কাজ হচ্ছে জাস্ট সে একটা ইউআই আমাদেরকে দেবে। হ্যাঁ, জাস্ট একটা ছোট্ট ইউআই মানে একটা ডিজাইন আমাদেরকে দেবে, সেটা আমরা আমাদের ব্রাউজারে শো করব। এটা ছিল হচ্ছে আমাদের ক্লাস কম্পোনেন্ট ফাংশনাল কম্পোনেন্টের কাজ। আচ্ছা, আজকে হচ্ছে আবারও ওই দিন তো হচ্ছে জাস্ট রিয়াক্টের হচ্ছে একটা ওভারভিউ ক্লাস ছিল, আর সেখানেই হচ্ছে ক্লাস কম্পোনেন্ট আর ফাংশনাল কম্পোনেন্ট অলরেডি দেখাই দিছিলাম, স্টেটও দেখাই দিছিলাম, স্টেটের কিছু কাজ। তো আজকে হচ্ছে আবারও ফাংশনাল কম্পোনেন্টে একটু ফেরত যাব। ফাংশনাল কম্পোনেন্টে ফেরত গিয়ে আমরা আর একটু ভালো করে জানবো ফাংশনাল কম্পোনেন্ট সম্পর্কে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেইন অ্যাপটা, এখানেই হচ্ছে আমাদের সমস্ত কিছু হচ্ছে থাকবে। এটা না থাকলে এটা তো আমাদের জাস্ট একটা সিম্পল কম্পোনেন্ট হচ্ছে index.js। এখানে হচ্ছে আমাদের যতগুলো কম্পোনেন্ট বানাবো এখানে হচ্ছে আমাদের শো করে দিতে হবে। আচ্ছা, আমরা প্রজেক্টটা একটু রান করি। আমাদের হচ্ছে এখানে কি ছিল একটু দেখি। তো আমরা ইয়ার্ন দিয়ে কাজ করতেছিলাম, তাই না? তাহলে হচ্ছে ইয়ার্ন স্টার্ট। আমাদের হচ্ছে মাই ক্লাস কম্পোনেন্ট ছিল। মাই ক্লাস কম্পোনেন্টের ভিতরে কি ছিল? এটা ছিল। ওকে, এটা বাদ। মাই ক্লাস কম্পোনেন্টকে হাইড করে রাখি, সরি আগে হাইড করি না, আগে দেখি আমাদের এখানে কি শো করতেছিল। লোকাল হোস্ট 3000। আচ্ছা, এখানে হচ্ছে আমার দেখাচ্ছে মাই নেম ইজ ব্ল্যাঙ্ক অ্যান্ড আইডি এত, এটা আমাদেরকে দেখাচ্ছিল। আচ্ছা, তো আমরা এটা বাদ দিচ্ছি। আচ্ছা, কম্পোনেন্টসের ভিতরে আরেকটা হচ্ছে আমি আরেকটা ফাংশন বানাবো, আরেকটা কম্পোনেন্ট বানাবো। জাস্ট আমি নাম দিতেছি হচ্ছে, কম্পোনেন্টের নাম দিচ্ছি হচ্ছে hello.js। এটা হচ্ছে আমার কম্পোনেন্টের নাম hello.js। তো এটাকে হচ্ছে আমি কি করব? এটা হচ্ছে আমি ফাংশনাল কম্পোনেন্ট বানাবো। তো ফাংশনাল কম্পোনেন্ট বানানোর জন্য আমাকে কি করতে হবে? জাস্ট একটা ফাংশন লিখতে হবে। ফাংশন
আর হচ্ছে এটার নাম দিচ্ছি হ্যালো। হ্যালো কেন? আমার হচ্ছে ফাইলের নামের সাথে, ফাইলে যে কম্পোনেন্টের নাম দিচ্ছি সেটার সাথে ম্যাচ করে দিতেছি। এটাই যে দিতে হবে এরকম কোনো মানে নাই, কিন্তু হচ্ছে এটা কনভেনশন যে হচ্ছে ফাইলের নামটার সাথে আমাদের ফাংশনের নামটা ম্যাচ করে দেব। আচ্ছা হ্যালো। তো এর ভিতর থেকে হচ্ছে কিছু রিটার্ন করে দেব। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা কিছু রিটার্ন করব। তো এখান থেকে রিটার্ন করতেছি, ধরেন এখান থেকে রিটার্ন করলাম হ্যালো আই অ্যাম ফ্রম ফাংশনাল কম্পোনেন্ট। আচ্ছা, এবার আমরা কি করব, এটাকে জাস্ট এক্সপোর্ট করে দেব। এক্সপোর্ট, এটা হচ্ছে ডিফল্টভাবে এক্সপোর্ট করতেছি, এক্সপোর্ট ডিফল্ট। এটা হচ্ছে আমাদের ES6 এর ইম্পোর্ট এক্সপোর্ট যে ফিচারটা সেটা, আর আমাদের হচ্ছে ফাংশনটার নাম দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমার একটা কি তৈরি হয়ে গেল, আমার একটা জাস্ট একটা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি হয়ে গেল। আচ্ছা, আর এখানে হচ্ছে আমাদের রিঅ্যাক্টটা ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট রিঅ্যাক্ট ফ্রম রিঅ্যাক্ট। ওকে, এখন এটা যদি আমাদের যদি ব্রাউজারে শো করতে চাই, তাহলে এই কম্পোনেন্টটাকে কোথায় কল করতে হবে, এই কম্পোনেন্টটাকে, এই ফাংশনটাকে এই ফাংশনটাকে কল করতে হবে এই যে ইন্ডেক্সের ভিতরে। তো ইন্ডেক্সের ভিতরে হচ্ছে মাই ক্লাস কম্পোনেন্টটাকে হাইড করে রাখতেছি, আর হচ্ছে আমাদের হচ্ছে এটা মাই কম্পোনেন্ট ক্লাস, এটাকে হাইড করে রাখতেছি। এবার হচ্ছে আমি কাকে নিয়ে আসবো, আমার হ্যালো কম্পোনেন্টটাকে। এই যে আমি যখন এখানে লিখবো সে কিন্তু শো করবে অলরেডি, এই যে হ্যালো। হ্যাঁ, এই যে হ্যালো আমাকে শো করতেছে এবং হ্যালো কোথা থেকে আসবে সেটাও দেখাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি, এটা অটো উপরে ইম্পোর্ট হয়ে যাবে, অটো ইম্পোর্ট হয়ে গেছে। আচ্ছা, তো এটাতে যেহেতু আমাদের কোনো প্যারামস পাঠাবো না, তো আমরা এটাকে কি করতেছি, সেলফ ক্লোজিং ট্যাগ দিয়ে সেলফ ক্লোজিং করে দিলাম। এটা হচ্ছে সেলফ ক্লোজিং ট্যাগ হ্যালো। আচ্ছা, এবার যদি আমরা এটা সেভ করি, তাহলে হচ্ছে আমরা একটু রিলোড দিচ্ছি, দেখাচ্ছে হ্যালো আই অ্যাম ফ্রম ফাংশনাল কম্পোনেন্ট, ফ্রম হবে আই অ্যাম ফ্রম ফাংশনাল কম্পোনেন্ট। ওকে, আচ্ছা, এটা আমরা দেখতে পেলাম, তাই না? এটা ছিল কি, এটা জাস্ট একটা নর্মাল ফাংশন। তো আমরা চাইলে এটাকে আবার হচ্ছে কি করতে পারি, এটা চাইলে হচ্ছে, আচ্ছা একটু 2টা মিনিট, আমার সিইও স্যার ফোন দিছে অফিস থেকে, একটু 2টা মিনিট। ইফতিকার স্যার, গ্রামের আলো বাতাস কেমন ভোগ করতেছেন? হ্যাঁ ভাইয়া ভালো। নেট থাকে আপনাদের গ্রামে? নেট আছে মোটামুটি, চলতেছি তো। আচ্ছা হ্যালো। তাহলে হচ্ছে আমরা যেটা দেখতেছিলাম যে এটা হচ্ছে আমাদের জাস্ট একটা সাধারণ ফাংশন না, জাস্ট নর্মাল একটা ফাংশন। আমরা চাইলে কিন্তু এটাকে হচ্ছে আমরা অ্যারো ফাংশন হিসেবে ইউজ করতে পারি। হ্যাঁ, এটাকে জাস্ট আমরা অ্যারো ফাংশন হিসেবে ইউজ করতে পারি। কিভাবে সেটা আমি এটাকে কমেন্ট করে রাখলাম। তো হচ্ছে আমরা ডিক্লেয়ার করতেছি কনস্ট হ্যালো ইকল, এখানে হচ্ছে আমাদের যে প্যারেন্থিসিসটা দিয়ে দিলাম, দেন হচ্ছে অ্যারো চিহ্ন, দেন হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, দেন হচ্ছে আমরা এর ভিতরে এটা, সরি এটা না, আমরা এখানে পেস্ট করে দিলাম। তাহলে হচ্ছে প্রথমে
ফাংশনাল কম্পোনেন্টটাকে হচ্ছে দুইটা অ্যাপ্রোচে আমরা লিখতে পারি, একটা হচ্ছে রেগুলার ফাংশনে লিখতে পারি, আবার হচ্ছে আমাদের কি বলে এটা হচ্ছে অ্যারো ফাংশনে লিখতে পারি, আমরা দুইভাবে লিখতে পারি। তো আমাদের হচ্ছে বেস্টটা হচ্ছে আমরা সবসময় অ্যারো ফাংশনটাই ইউজ করব। হ্যাঁ, আমার ফাংশনাল কম্পোনেন্ট লেখার সময় অ্যারো ফাংশনটাই ইউজ করব। তো এটা কিন্তু যে জাস্ট আবার এই হ্যালোটাকে আমি এখান থেকে এক্সপোর্ট ডিফল্ট করে দিলাম। ওকে, এবার সেভ দিলাম। তো এটা কিন্তু আমরা এখন আগের মতোই আমরা আমাদের আউটপুটটা দেখতে পারবো। রিলোড দেওয়ার পরে আমাকে আগের আউটপুটটাই দেখাচ্ছে, হ্যালো আই এম ফ্রম ফাংশনাল কম্পোনেন্ট। তাহলে ফাংশনাল কম্পোনেন্ট লেখার দুইটা অ্যাপ্রোচ দেখলাম, একটা হচ্ছে রেগুলার ফাংশন আর একটা হচ্ছে কি বলে অ্যারো ফাংশন, ফ্যাট অ্যারো ফাংশন। আর হচ্ছে এক্সপোর্ট ডিফল্টের ব্যাপারটা, এক্সপোর্ট ডিফল্ট করলে কি হয় যে আমরা যে কোনো নামে তাকে, এই যে আমরা যে এখানে হচ্ছে ইম্পোর্ট হ্যালো করছি, তো আমরা এখানে যে কোনো নাম দিলেই সে কাজ করবে, তাই না? আমি যদি এখানে লিখি হ্যালো কম্প, তাহলে আমাকে এখানেও হ্যালো কম্প লিখতে হবে। হ্যাঁ, আমি কিন্তু এখানে কি নামে এক্সপোর্ট করছি, হ্যালো নামে, কিন্তু আমি এখানে তাকে রিসিভ করতেছি, ইম্পোর্ট করতেছি হ্যালো কম্প নামে, তারপরেও এটা আমার কাজ করবে। এই যে তারপরেও আমার কি হচ্ছে, হ্যালো আই এম ফ্রম ফাংশনাল কম্পোনেন্ট, আমার কাজ করতেছে। কিন্তু আমি যদি এটাকে হচ্ছে জাস্ট এক্সপোর্ট করি, আমি এখান থেকে না করে এখান থেকে আমি জাস্ট একে কী করব, এক্সপোর্ট, এখানে হ্যাঁ ডিরেক্ট লিখলাম এক্সপোর্ট কনস্ট হ্যালো। তো এটা কি করলাম, এটা কিন্তু হচ্ছে আমার নেমিং, এটা হচ্ছে আমার নেমিং ইয়ে হয়ে গেল। সরি, কি হচ্ছে, আচ্ছা এইখানে আমার ভুলটা দেখাচ্ছে কোথায়, দেখেন এই যে যেখান থেকে আমি ইম্পোর্ট করছি সেখানে সেটা হচ্ছে সে ইম্পোর্ট করতে পারতেছে না, কারণ এটা হচ্ছে ইম্পোর্টেড অ্যাজ হ্যালো কম্প, কিন্তু এখানে আসলে হ্যালো কম্প নামে আমার আর কি করতে পারবো না। এটা হচ্ছে আমার নেমিং এক্সপোর্ট হয়ে গেছে। যখন আমি ডিরেক্ট শুধু এক্সপোর্ট লিখছি, এখান থেকে কিন্তু এক্সপোর্ট ডিফল্ট করি নেই, জাস্ট কী করছি এক্সপোর্ট। তো হচ্ছে এখন আমাকে এটাকে কি করতে হবে, আমাকে ওখানে হ্যালো নাম দিয়েই হচ্ছে আমাকে করতে হবে, কিন্তু শুধু হ্যালো নাম দিয়ে আমি করতে পারবো না, আমাকে আবার ওটা কিসের ভিতরে রাখতে হবে। দেখেন আমি যদি এখানে সেভ করি, তারপরে আমাকে এরর দেখাচ্ছে, আমাকে এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। এখন যদি আমি সেভ করি, এই যে আমার আবার রান করছে। এবার যদি আমি যাই, এই যে আমাকে দেখাচ্ছে হ্যালো আই এম ফ্রম ফাংশনাল কম্পোনেন্ট। তাহলে হচ্ছে আমরা এখানে শুধু এক্সপোর্ট করতে পারি, অথবা হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট করতে পারি। তো হচ্ছে আমরা সবসময় এক্সপোর্ট ডিফল্টটাই করব। আমরা সবসময় কি করব, আমরা সবসময় এক্সপোর্ট ডিফল্ট করব, এক্সপোর্ট ডিফল্ট হ্যালো। তাহলে হচ্ছে আমরা যে কোনো নাম দিয়েই হচ্ছে তাকে আমরা ইম্পোর্ট করতে পারবো, চাইলে আমরা যেই নাম দিতেছি সেই নাম দিয়ে হচ্ছে আমরা ইম্পোর্ট করতে পারবো। তাহলে এখানে হচ্ছে আমার প্যারেন্ট সেকেন্ড ব্র্যাকেটটা উঠে দিতে হবে। হ্যালো, এখানে তো এটা সেভ করে নিই। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা দেখলাম যে ফাংশনাল কম্পোনেন্ট হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি, জাস্ট হচ্ছে বেসিক জিনিসটা আমরা দেখলাম। ফাংশনাল কম্পোনেন্ট দুইটা অ্যাপ্রোচে লিখতে পারি, রেগুলার ফাংশন এবং অ্যারো ফাংশন। তো আমরা সবসময় অ্যারো ফাংশনটাই ইউজ করব। আচ্ছা, কিছু কিছু সময় আমাদের ফাংশনাল রেগুলারটা ইউজ করতে হবে, ওইটা ইউজ কেসগুলো আমরা দেখব ইনশাল্লাহ। আর এখন হচ্ছে আমরা যেটা দেখব, আবার হচ্ছে একটু ইয়েতে চলে যাই, আমরা হচ্ছে আবার একটা নতুন একটা ফাইল নিতেছি, যেখানে হচ্ছে জাস্ট আমরা একটা ক্লাস কম্পোনেন্ট বানাবো। তো এটার নাম দিতেছি হচ্ছে hi.js। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের সর্বপ্রথম হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হবে কাকে, ইম্পোর্ট করতে হবে রিঅ্যাক্টকে, ইম্পোর্ট রিঅ্যাক্ট ফ্রম রিঅ্যাক্ট। এবার হচ্ছে আমাদের কি লিখতে হবে, ক্লাস, তারপরে হচ্ছে আমাদের ফাইলটার নাম বা হচ্ছে আমাদের এই ক্লাস কম্পোনেন্টটার নাম, তারপরে হচ্ছে আমাদের লিখতে হবে এক্সটেন্ডস। সে কাকে এক্সটেন্ডস করবে, সে এক্সটেন্ডস করবে হচ্ছে আমাদের রিঅ্যাক্টের ভিতরে যে কম্পোনেন্টটা আছে, হ্যাঁ রিঅ্যাক্টের ভিতরে যে কম্পোনেন্টটা আছে তাকে এক্সটেন্ডস করবে।
আর এর ভিতরে কি থাকবে, ক্লাস কম্পোনেন্টে মাস্ট যে মেথডটা থাকবে, মনে আছে আপনাদের লাস্ট ক্লাসে বলছিলাম মাস্ট কোন মেথডটা থাকবে, কেউ একজন বলেন তো? কনস্ট্রাক্টর। না, কনস্ট্রাক্টর মাস্ট থাকবে এটা না, রেন্ডার। হ্যাঁ, এই রেন্ডার মেথডটা হচ্ছে আমাদের মাস্ট থাকতে হবে। রেন্ডার মেথড ছাড়া ক্লাস কম্পোনেন্ট কখনোই কাজ করবে না। রেন্ডার মেথডটা মাস্ট থাকতে হবে। আর রেন্ডারের ভিতরে রেন্ডার মেথডটা, এই যে রেন্ডার মেথডকে কল করে দিলাম, কল করার পর এর বডিটার ভিতরে হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে। রিটার্ন, আমি হচ্ছে একটা h1 ট্যাগ নিচ্ছি, এখানে লিখতেছি হাই আই অ্যাম ফ্রম ক্লাস কম্প। ওকে, এখন আমার এই যে আইটাকে কি করে দিতে হবে, এক্সপোর্ট ডিফল্ট করে দেব। এক্সপোর্ট ডিফল্ট হাই। হ্যাঁ, আমার হয়ে গেল, আমার কিন্তু ক্লাস কম্পোনেন্ট আমার একটা ক্লাস কম্পোনেন্ট রেডি। জাস্ট হচ্ছে আগেটা ছিল ফাংশন আর এখন হচ্ছে ক্লাস। তো ক্লাস লেখার সময় পার্থক্যটা কি, তো ওইটা তো জাস্ট একটা নর্মাল একটা ফাংশন ছিল, নর্মাল একটা ফাংশন, সে ফাংশন কিছু একটা রিটার্ন করতেছিল, সে রিটার্ন করতেছিল কিছু HTML কোড, তাই না? আসলে কিন্তু এটা HTML না, এটা JSX। তো আমরা এখনও JSX যেহেতু শিখি নাই, তার জন্য বলতেছি এটা HTML। সে একটা HTML কোড রিটার্ন করতেছে, আর এখানেও সে HTML কোড রিটার্ন করতেছে, কিন্তু সেটা হচ্ছে রেন্ডার মেথডের ভিতরে। এবং হচ্ছে আমরা এখানে ক্লাস কিওয়ার্ড ইউজ করছি, ক্লাসের নাম, তারপরে সে হচ্ছে react.componentsকে কি করতেছে, এক্সটেন্ড করতেছে। কারণ হচ্ছে এই রেন্ডার মেথডটা কিন্তু কোথা থেকে আসছে, এই রিয়াক্টের কম্পোনেন্ট থেকে আসছে, এর ভিতরে আছে, হ্যাঁ, কম্পোনেন্টের ভিতরে আছে রেন্ডার মেথডটা। আচ্ছা, এটা হচ্ছে তার প্যারেন্ট থেকে পাচ্ছে। আমাদের হাই ক্লাসের ভিতরে তো রেন্ডার নামে কোনো মেথড নাই, তাই না? কোনো মেথড নেই, এটা হচ্ছে তার প্যারেন্ট থেকে পাচ্ছে, আর সে রিটার্ন করে দিল। এখন আমরা এটাকে এক্সপোর্ট করে দিলাম, আর এটাকে জাস্ট আমরা এবার কি করব, ইম্পোর্ট করব। তো এখানে হচ্ছে হ্যালো আছে, থাক, আমি হচ্ছে হাইটাকেও ইম্পোর্ট করতেছি। এই যে দেখেন হাই লেখার সাথে সাথে এখানে আমাকে সাজেস্ট করতেছে, আমি এটাকে এন্টার করে দিলাম, সেলফ ক্লোজিং করে দিলাম। দেখেন উপরে কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে অটোমেটিক। আপনাদের যদি অটোমেটিক না হয়, নিজে কিন্তু লিখে নিতে হবে, ইম্পোর্ট করতে হবে, আর এটা অটোমেটিকই হয়। সেভ করলাম। এবার দেখেন এই যে আই এম ফ্রম ক্লাস কম্পোনেন্ট, আমার আগেরটাও হ্যালো আই এম ফ্রম ফাংশনাল কম্পোনেন্ট এটাও আছে, এবং হচ্ছে আমার আই এম ফ্রম ক্লাস কম্পোনেন্ট এটাও আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে হচ্ছে যে ক্লাস কম্পোনেন্টটা দেখলাম, এই যে রিয়াক্ট ডট কম্পোনেন্ট, আমরা হচ্ছে রিয়াক্ট ডট কম্পোনেন্ট এইভাবে না লিখে আমরা এই কম্পোনেন্টটাকে কি করে নিতে পারি, ডিস্ট্রাকচারিং করে, রিয়াক্টের ভিতর থেকে ডিস্ট্রাকচারিং করে বের করে নিয়ে আসতে পারি। সেটা কিভাবে, সেটা হচ্ছে কমা রিয়াক্ট প্রথমে ইম্পোর্ট করলাম, রিয়াক্ট থেকে রিয়াক্টকে ইম্পোর্ট করলাম, আবার হচ্ছে আমরা ডিস্ট্রাকচারিং করতেছি হচ্ছে কম্পোনেন্টকে এই রিয়াক্টের ভিতর থেকে কম্পোনেন্টকে বের করে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমাদের এখানে রিয়াক্ট ডট কম্পোনেন্ট লিখতে হবে না, কারণ হচ্ছে আমরা রিয়াক্ট থেকে একে বের করে নিয়ে আসছি অলরেডি, তাই না? যে আমরা তো দেখছি যে হচ্ছে আমরা যখন কোনো একটা অবজেক্ট লিখি, তো অবজেক্ট থেকে যদি আমরা ভ্যালুটা বের করতে যাই, যেমন স্টুডেন্ট যদি একটা অবজেক্ট আমরা করি, তো আমাদের স্টুডেন্টের অবজেক্টের ভিতর থেকে নেম প্রপার্টিকে বের করতে হলে কী লিখতে হয়, স্টুডেন্ট ডট নেম। কিন্তু আমরা স্টুডেন্টের ভিতর থেকে যদি কি করতাম, আমরা স্টুডেন্টের ভিতর থেকে যদি নেমটাকে বের করে নিয়ে আসতাম, যে নেমটাকে বের করে নিয়ে আসি স্টুডেন্ট অবজেক্ট থেকে হচ্ছে নেমটাকে বের করে নিয়ে আসছি, এভাবে আমরা ডিস্ট্রাকচারিং করতাম না। তো তখন কিন্তু আর এই নেমটাকে আমরা ডিরেক্ট লিখতে পারতাম, তখন কিন্তু আমাদের আবার স্টুডেন্ট ডট নেম লেখার প্রয়োজন ছিল না, তাই না? তো এখন হচ্ছে আমরা সেই কাজটাই করছি, এখন আমাদের কম্পোনেন্টটাকে বের করে নিয়ে আসছি, তাহলে এখন আর আমার কী লেখার দরকার নেই, রিয়াক্ট ডট কম্পোনেন্ট লেখার দরকার নেই, আমি সরাসরি কম্পোনেন্টকে লিখতে পারবো। এই যে কম্পোনেন্ট আমি উপরে জাস্ট লিখে বের করে নিয়ে আসছি, তাহলে কিন্তু আমার আগের মতোই কাজ করবে। যে আমার আগের মতোই কাজ করতেছে, হ্যালো আই এম ফ্রম ফাংশনাল কম্পোনেন্ট, আই এম ফ্রম ক্লাস কম্পোনেন্ট। ওকে, তাহলে হচ্ছে আমরা ফাংশনাল কম্পোনেন্ট আর ক্লাস কম্পোনেন্টের জাস্ট আমরা দেখলাম, কিন্তু হচ্ছে ক্লাস কম্পোনেন্টে আমরা আরও অনেক কিছু করতে পারবো, অ্যাড করতে পারবো, যেমন লাস্ট ক্লাসে হচ্ছে আমরা একটুখানি দেখছিলাম, তাই না? আচ্ছা, যাই হোক, আমরা ক্লাস কম্পোনেন্ট নিয়ে আরও কাজ করার সময় আরও বিস্তারিত দেখব। এখন একটু চলে যাচ্ছে হচ্ছে JSX-এ। তো আমরা JSX অনেকক্ষণ ধরে বলতেছিলাম, তো এখন হচ্ছে আমরা একটু JSX-এ চলে যাচ্ছি। তো JSX কি, JSX হচ্ছে জাস্ট হচ্ছে একটা আপনার কি বলে, এই যে ট্যাগ,
এই যে এইচঅন ট্যাগটা আছে না, এই এইচঅন ট্যাগটা কিন্তু হচ্ছে আমাদের এইচটিএমএল এর এইচঅন না, এটা হচ্ছে আমাদের জেএসএক্স এর জেএসএক্স জাভাস্ক্রিপ্ট এক্সএমএল, মানে যে এটা হচ্ছে মানে আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতরে যাতে ট্যাগ লিখতে পারি এইচটিএমএল এর মতো করেই, সেরকম একটা ফরম্যাট তারা আমাদেরকে বানিয়ে দিছে। এইচটিএমএল এর মতো একটা ফরম্যাট বানিয়ে দিছে, যেটা হচ্ছে নাম, তার যার নাম হচ্ছে জেএসএক্স। আর হচ্ছে এটার মিল রাখছে এইচটিএমএল এর সাথেই, এইচটিএমএল এর ট্যাগের যেরকম নাম তারাও হচ্ছে সেম নাম দিছে, কারণ হচ্ছে আমাদের যাতে সহজেই বুঝতে পারি, সহজেই শিখতে পারি জিনিসটা। এর জন্য হচ্ছে এইচটিএমএল এর ট্যাগের নামের সাথে জেএসএক্স এর ট্যাগের নাম কিন্তু সেম মিল রাখছে তারা। আচ্ছা, তাহলে হচ্ছে জেএসএক্স এ কী কী থাকতে পারে? জেএসএক্স এর মানে হচ্ছে তার ট্যাগ নেম থাকবে, এই যে জেএসএক্স এর ট্যাগ নেম, যেমন এইচঅন একটা ট্যাগ নেম। তার ভিতরে হচ্ছে অ্যাট্রিবিউটস থাকতে পারে। হ্যাঁ, অ্যাট্রিবিউটস বলতে কি বোঝাচ্ছি, যেমন হচ্ছে ক্লাস, আইডি, তাই না? এই যে আইডি লিখলাম একটা, হ্যাঁ, হ্যালো, এই আইডিটার নাম দিলাম হ্যালো, এটা কি অ্যাট্রিবিউটস। জিএসএক্স এইচটিএমএল এর মতোই সে অ্যাট্রিবিউটস রিসিভ করতে পারে এবং চিলড্রেনও রিসিভ করতে পারে। যেমন এই যে এইচঅন যে ট্যাগটা, হ্যাঁ, এইচঅন ট্যাগের ভিতরে হচ্ছে আমরা কি করছি, আই এম ফ্রম ক্লাস কম্পোনেন্ট, এটা একটা চিলড্রেন, তাদের ভিতরে এই এইচঅন ট্যাগের ভিতরে একটা চিলড্রেনকে পাঠাইছি, তো জেএসএক্স এই কাজটা করতে পারে। আর হচ্ছে আমাদের যে জেএসএক্স একটা রিয়্যাক্ট মানে হচ্ছে কি বলে, রিয়্যাক্ট প্রজেক্টে জেএসএক্স যে ইউজ করতেই হবে এর কোনো মানে নাই। আমরা কিন্তু জেএসএক্স লেখা ছাড়াও কিন্তু আমরা একটা জাভা বানাইতে পারি, কিন্তু হচ্ছে জেএসএক্স কেন ব্যবহার করবো আপনারা একটু পরেই বুঝতে পারবেন, যে আপনারা আসলে জেএসএক্স ইউজ করে একটা প্রজেক্টে কাজ করতে চান, রিয়্যাক্ট প্রজেক্টে কাজ করতে চান, নাকি হচ্ছে ডিরেক্ট জাভাস্ক্রিপ্ট কোড লিখে করতে চান। আপনারা চাইলে, এটা তো জাভাস্ক্রিপ্ট ক্লাস না, জাস্ট জাভাস্ক্রিপ্ট একটা ক্লাস, তো এর ভিতরে তো আমাদের জাভাস্ক্রিপ্ট কোডই লিখতে পারবো, কিন্তু হচ্ছে আমাদের রিয়্যাক্ট একটা সুবিধা দিছে যে আমরা জেএসএক্সকেও রান করাইতে পারবো আমাদের জাভাস্ক্রিপ্টের ভিতরে। ওকে, তাহলে আমরা একটু পরেই বুঝতে পারবো যে আসলে জেএসএক্সটা কেন জরুরি, আমরা জেএসএক্স এর পরিবর্তে কেন ডিরেক্ট ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট লিখি না। হ্যাঁ, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট লিখে কেন হচ্ছে আমরা কাজ করি না। তারপরে হচ্ছে জিএসএক্স হচ্ছে কি, জিএসএক্স ফরম্যাটটা হচ্ছে আপনার অনেক সিম্পল, এটা হচ্ছে আপনার কোডকে অনেক সিম্পলার রাখবে, আপনার কোডটা দেখতে সুন্দর গুছালো হবে। হ্যাঁ, কোনো হচ্ছে এখানে একদম কি সিম্পল কোড না এবং রিডেবল। তারপরে হচ্ছে জেএসএক্স হচ্ছে, আর এই জেএসএক্সটা কি হয়, এই জেএসএক্সটা কিন্তু এরকমই থাকে না, আমরা যখন এটাকে রান করি, কম্পাইল করি, তখন সে কিন্তু জাভাস্ক্রিপ্ট কোডে কনভার্ট হয়ে যায়, তারপরে হচ্ছে সে ব্রাউজারে মানে শো করে, ব্রাউজারের সাথে কাজ করে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে আমাদের হ্যালো নামে একটা কম্পোনেন্ট ছিল না, ফাংশনাল কম্পোনেন্ট। আচ্ছা, আমরা নতুন একটা কম্পোনেন্ট নিচ্ছি। আচ্ছা, নতুন নিচ্ছি না, আমি এখানে এটাই দেখাচ্ছি, আমি এটাকে হচ্ছে জাস্ট কমেন্ট করে রাখলাম, এটাকে আবার হচ্ছে নতুন একটা নিলাম। ভাই এটা কোশ্চেন ছিল ছোট। জি ভাইয়া, মানে এই কম্পোনেন্ট গুলোকে আমরা মূলত মেইন অ্যাপস এর ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে শো করাবো। হ্যাঁ, মেইন অ্যাপসের ভিতরে আমরা শো করাবো, আপাতত মেইন অ্যাপসে শো করাবো, কিন্তু আমরা যখন আবার রাউটিং করব, বিভিন্ন পেজ বানাবো, তখন হচ্ছে সেটা পেজ অনুযায়ী কাজ করবে। মানে একটা ডিভের ভিতরেই, কিন্তু আমরা কিন্তু লাস্ট ক্লাসে দেখছি এটা কিন্তু একটা ডিভের ভিতরেই কাজ করবে, কিন্তু আমরা এটা জি ভাই, পেজ বানাইতে বুঝছি। পারবো, রাউটিং করতে পারবো। মানে আমরা এখানে লিখে ওগুলো ইম্পোর্ট করে নিয়ে সবগুলোর এক পেজের ভিতরে। হ্যাঁ, ওইটা আমরা দেখতে পারবো, আপনি জাস্ট খেয়াল রাখেন। আচ্ছা, তাহলে হচ্ছে এই যে এখানে আমরা কি করছি, একটা জেএসএক্স কোড রিটার্ন করছি, তাই না? আচ্ছা, এখন যদি আমরা এখানে জেএসএক্স কোড না লিখে আমরা হচ্ছে এই কোডটাকেই, হ্যাঁ, এখানে হচ্ছে আমরা কি করছি, একটা এইচঅন ট্যাগ রিটার্ন করছি না, এখন এটাকে জাস্ট জেএসএক্সটাকে কমেন্ট করে রাখতেছি, আমি এবার এই কোডটাকেই আমি হচ্ছে পিওর মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখবো। তাহলে হচ্ছে আমাকে লক করে কি দেব। করতে হবে? জি ভাই, কি বললেন? লক করবেন console.log। না, লক করব না, আমি হচ্ছে এই ফাংশনটাকে হচ্ছে এই যে হ্যালো ফাংশন, আমরা হচ্ছে আগে জেএসএক্স কোড লিখছি না, জেএসএক্স লিখছি, এবার হচ্ছে আমরা করব একদম ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে লিখব। তাহলে আমাকে যেটা করতে হবে, প্রথম হচ্ছে রিয়্যাক্টকে নিয়ে আসতে হবে, এই যে উপরে যে রিয়্যাক্টকে ইম্পোর্ট করছি, তো রিয়্যাক্টের ভিতর আমরা একটা মেথড পাবো, সেই মেথডটার নাম হচ্ছে ক্রিয়েট এলিমেন্ট।
ক্রিয়েট এলিমেন্ট, এই ক্রিয়েট এলিমেন্টের ভিতরে আমরা এখন হচ্ছে একটা এলিমেন্ট মানে হচ্ছে একটা ট্যাগ ক্রিয়েট করব। আমি নাম প্রথমে হচ্ছে ডিপ ট্যাগ ওপেন মানে হচ্ছে একটা ডিপ ট্যাগ নিতেছি। তো এই ক্রিয়েট এলিমেন্টের ভিতরে হচ্ছে আমাকে প্রথম প্যারামিটারটা দিতে হবে, মানে আমি কোন ট্যাগ HTML এর কোন ট্যাগটা বানাতে চাচ্ছি। তো আমি ডিপ ট্যাগ বানাতে চাচ্ছি, তো আমাকে ক্রিয়েট এলিমেন্টের ভিতরে প্রথম প্যারামিটার লিখতে হবে ডিপ। দেন হচ্ছে পরেরটা হচ্ছে মানে এই যে আমরা যে আইডি লিখি না, এই যে ট্যাগের ভিতরে আইডি দেই, ক্লাস দেই, সেই অ্যাট্রিবিউটসগুলো। তো সেই অ্যাট্রিবিউটসগুলো যেহেতু আমাদের এখানে নাই, তো এখানে এটাকে নাল রাখবো। এটা কিন্তু দিতেই হবে, আপনার থাকলে দিবেন, না থাকলে নাল দিবেন। আচ্ছা, আমরা আপাতত নাল দিতেছি। আর এরপরে হচ্ছে এর ভিতরের চিলড্রেনটা, তাহলে যে আমাদের এইচঅন ট্যাগের ভিতরে চিলড্রেন কি ছিল, এই যে লেখাটা, তাই না? তো আমি এখানে একটা লেখা দিতেছি, হ্যালো, জাস্ট হ্যালো লিখলাম। আচ্ছা, তো আমার কিন্তু কাজ শেষ। তাহলে হচ্ছে এটা যদি আগের বার লিখতাম তাহলে আমাকে জাস্ট কি লিখতে হতো, এই এইচঅনের জায়গায় আমার জাস্ট ডিপ লিখলে হয়ে যেত, যে ডিপ ট্যাগের ভিতরে আমি এটা আমার একটা চিলড্রেন পাস করে দিলাম। হ্যাঁ, আর এখন আমাকে কি করতে হয়েছে, লিখতে হয়েছে, প্রথমে রিয়াক্টকে নিয়ে আসতে হয়েছে, তারপরে ডট ক্রিয়েট এলিমেন্টকে কল করতে হয়েছে, তার ভিতরে হচ্ছে আমাকে কোন এলিমেন্টটা বানাবো ডিপ, তারপরে হচ্ছে আমাকে অ্যাট্রিবিউটস না থাকলে নাল দিতে হবে, দেন হচ্ছে আমার চিলড্রেনটা। এখন যদি এটাকে আমি রান করি তাহলে আমরা ব্রাউজারে, এই যে ব্রাউজারে হ্যালো দেখতে পারতেছি, এই যে ছোট্ট করে হ্যালো আসছে, এটা হচ্ছে আমার এই যে ফাংশনাল কম্পোনেন্ট থেকে আসছে। আর এই যে আই এম ফ্রম ক্লাস কম্পোনেন্ট, এটা হচ্ছে ক্লাস কম্পোনেন্টেরটা দেখাচ্ছে, কারণ হচ্ছে এখানে কিন্তু হ্যালো হাই দুইটাই কল করা আছে। আচ্ছা, এবার তো এটা এই ডিপের ভিতরে, এই ডিপটার ভিতরে আমি চাচ্ছি যে ডিপের ভিতরে আবার এইচঅন ট্যাগ নিব, এরকম যে আমার ডিপের ভিতরে এইচঅন ট্যাগ নিব, যেখানে হচ্ছে আমাকে হ্যালোটা বড় করে একটু দেখাবে, আমাকে হচ্ছে একটু বড় করে দেখাবে। হ্যাঁ, এই কাজটা করতে চাচ্ছি। তো এই কাজটা করতে চাচ্ছি, দেখেন এখানে হচ্ছে কত সুন্দর, ডিপের ভিতরে আমি আবার এইচঅন ট্যাগ নিলাম, এইচঅন ট্যাগের ভিতরে হ্যালোকে লিখে দিলাম, কত সুন্দর। আচ্ছা, কিন্তু হচ্ছে আমরা যদি এই কাজটা এখানে করতে চাই তাহলে হচ্ছে এটাকে কি করব, এই হ্যালোটাকে হচ্ছে আমি একটু ইয়ার ভিতরে দিয়ে দিই, তাই না? এইচঅন ট্যাগের ভিতরে দিয়ে দিই, এইচঅন ট্যাগের ভিতরে আমি দিয়ে দিলাম, সেভ করলাম, ব্রাউজারে যাই, কত সুন্দর এইচঅন সহ প্রিন্ট হয়ে গেছে, তাই না? দেখছেন কত সুন্দর এইচঅন সহ প্রিন্ট হয়ে গেছে। তাহলে তো সে আসলে বড় হইলো না, এই যেরকম বড় করে আসে নাই, এইচঅন ট্যাগ হলে তো সে বড় করে দেখাইতো। তাহলে আমাদের কি করা উচিত, তাহলে হচ্ছে আমরা একটু অন্যভাবে ট্রাই করে দেখি, এইচঅনটাকে এইচঅনের ভিতরে না দিয়ে, হ্যাঁ, আমরা যেরকম এখানে ডিপ লিখছি, তাহলে হচ্ছে আমরা আগে তাইলে এখানে এইচঅন লিখি, তারপরে হচ্ছে কমা দিয়ে হচ্ছে হ্যালো দিলাম, ওকে। এবার সেভ করি, কিন্তু এবারও কত সুন্দর, প্রথমে এইচঅন তারপরে হ্যালো প্রিন্ট হয়েছে, এখানে যা লেখা ছিল এইচঅন তারপরে হ্যালো চলে আসছে, টেক্সট আকারে এইচঅন আর হ্যালো চলে আসছে কত সুন্দরভাবে। হ্যাঁ, তাহলে কিন্তু এইভাবেও কিন্তু হইলো না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এই যে আমি যে ডিপ ক্রিয়েট করছিলাম, যেইভাবে ডিপ এলিমেন্ট, একটা ডিপ নামে একটা এলিমেন্ট ক্রিয়েট করছিলাম, ট্যাগ ক্রিয়েট করছিলাম, তো এই ট্যাগটাকে ক্রিয়েট করার জন্য আমাকে কাকে দরকার পড়ছে, এই যে রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্টকে দরকার পড়ছে। তো আমাকে এই এইচঅন ট্যাগটা বানাইতেও আবার রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্টকে দরকার পড়বে। তাহলে হচ্ছে আমি এই যে ডিপের ভিতরে চাইল্ড হিসেবে কাকে পেতে চাচ্ছি, এইচঅনকে, তাই না? তাহলে এই যে চিলড্রেনের জায়গায় আগে হ্যালো ছিল, এবার চিলড্রেনের জায়গায় আমাকে আবার কি লিখতে হবে, রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। এবার ক্রিয়েট এলিমেন্টের প্রথম প্যারামিটারটা হচ্ছে এইচ1, তারপরেরটা হচ্ছে অপশনাল, যেটা মানে অ্যাট্রিবিউট আমাদের নাই, নাল দিচ্ছি। এবার হচ্ছে এখানে হচ্ছে আমাদের চাইল্ড, মানে হচ্ছে এইচ1 চাইল্ড, হ্যালো। এবার এটাকে সেভ করি, সেভ করলাম। এবার দেখেন, এবার সুন্দর মতো হ্যালো আপনার প্রিন্ট হয়ে গেল, এইচঅন ট্যাগের ভিতরে বড় করে চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা এদেরকে একটু ফরম্যাট করে নিই। আচ্ছা, এখানে আমার লিঙ্কটার
আচ্ছা, আমার কোনো ফরম্যাটার সেট আপ করা নেই। আচ্ছা, যাই হোক, ক্রিয়েট এলিমেন্ট আমরা একটা নিচে নিচে নামে দেই, টিপ নাল রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, এটা থাকে এখানে। আচ্ছা, তাহলে দেখেন আপনাদের কাছে এবার কোনটা সহজ লাগতেছে? আপনারা কি জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে রিয়াক্টের প্রজেক্ট করতে চান, যে জাস্ট ডিরেক্ট জাভাস্ক্রিপ্ট লিখে, নাকি জেএসএক্স করে? এবার বলেন, আপনারা কি একটা লাইন লিখে এই কাজটা করতে চান, নাকি যে এত কিছু লিখতে চান? কোনটা ভালো লাগছে? যে আচ্ছা, ভাইয়া এক লাইন করে করলে ভালো হয়। না আমি যদি তার ভেজাল হয়ে পুরো প্রজেক্টটা যদি এভাবে করাই, রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট করে, কেমন লাগবে আপনাদের? ভাই অনেক বড় প্রজেক্টে হয়ে যাবে না জিনিসটা। কয়েক বছর লাগবে ভাই, কয়েক বছর। ভয়ের কিছু নাই, আমি আপনাদেরকে ওইভাবে করাবো না, আমি জেএসএক্স দিয়েই করাবো। ওইভাবে করলে আমিও মরে যাব, আপনারাও মরবেন। তো আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করার দরকার নেই, আমরা হচ্ছে জেএসএক্স ইউজ করব। তাহলে হচ্ছে দেখেন যে আমরা ডিরেক্ট জাভাস্ক্রিপ্ট করলে এটা কিন্তু এই যে কি বলে এই যে জেএসএক্স কোডটা কিন্তু ফাইনালি কিন্তু এইভাবেই হচ্ছে কনভার্ট হয়ে যায়। হ্যাঁ, ফাইনালি এভাবেই কনভার্ট হয়, জেএসএক্সটা ফাইনালি এভাবে কনভার্ট হয়ে যায়। তো আমাদের এইভাবে লেখার দরকার নাই, আমরা হচ্ছে ডিরেক্ট হচ্ছে জেএসএক্স ইউজ করব। এটাই ছিল হচ্ছে জেএসএক্স। তাহলে এখন আশা করি বুঝতে পারছেন যে জেএসএক্স জিনিসটা কি। ও আচ্ছা, আর একটা জিনিস, একটু ব্যাকে যাই। আচ্ছা, এই যে এখানে যে নাল, হ্যাঁ, নালের জায়গায় আমি কি বলছি, এখানে যদি আমাদের কোনো অ্যাট্রিবিউট থাকে, যেমন এই যে ডিপ, এই ডিপ ট্যাগের ভিতরে যদি আমরা কি দিতে চাই, আইডি দিতে চাই, তাহলে আমাদের কিভাবে লিখতে হয়? এভাবে না, সরি, আইডি ইকুয়াল টু, এভাবে আইডি দিতে হয় না। এখন হচ্ছে আমরা এইখানে আইডি দেব, তাহলে এই জায়গায় নালের জায়গায় নালটা থাকবে না, এখানে জাস্ট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো আইডি। তারপরে হচ্ছে এর ভ্যালুটা হচ্ছে আমাদের দিতে হবে, আইডি দিলাম হচ্ছে হ্যালো। আর যদি এখানে আমি ক্লাস নেম দিতে চাই, আবার যদি ক্লাস দিতে চাই, তাহলে এখানে আমাকে লিখতে হবে ক্লাস, একটা ক্লাস, হ্যালো ক্লাস নাম দিলাম। আচ্ছা, এবার যদি এটাকে একটু রান করি, রান হয়েছে, কিন্তু আমি যদি একটু কন্ট্রোল শিফট আই প্রেস করি, তাহলে আমাকে কিছু ওয়ার্নিং দেখানোর কথা। হ্যাঁ, এই যে আমাকে একটা ওয়ার্নিং দেখা দিয়েছে, ওয়ার্নিং ইনভ্যালিড ডম প্রপার্টি ক্লাস, ডিড ইউ মিন ক্লাস নেম। এখানে আমাকে সুন্দর করে একটা ওয়ার্নিং দেখা দিতেছে। রিয়াক্ট কিন্তু অনেক সুন্দর, আপনার কোন লাইনে এরর হচ্ছে সুন্দর করে সেই লাইন নাম্বারটা দেখা দেয়, কোন জায়গাটাতে ভুল হচ্ছে, কোথায় আপনার ওয়ার্নিং দিতেছে, সব কিছু আপনাকে দেখা দেয়। দেখেন এখানে আমাকে বলতেছে যে এই যে ক্লাস লিখছি যে এটা হচ্ছে ইনভ্যালিড ডম প্রপার্টি, আমাকে লিখতে বলতেছে যে ক্লাস নেম, আমাকে বলে দিতেছে যে আসলে এটা ক্লাস না, হবে হচ্ছে ক্লাস নেম। কারণ কি? কারণ হচ্ছে এই ক্লাস কিন্তু হচ্ছে জাভাস্ক্রিপ্টের কি রিজার্ভ কিওয়ার্ড, যার কারণে হচ্ছে আমরা এখানে ক্লাস লিখতে পারি না। এই জন্য হচ্ছে আমাদের ক্লাসের জায়গায় আমাদেরকে লিখতে হয় কি ক্লাস নেম, আমাদেরকে লিখতে হয় হচ্ছে ক্লাস নেম। তো হচ্ছে আইডি, যেটা আইডি লিখতে পারবো, কিন্তু হচ্ছে ক্লাস লিখতে পারবো না, আমাদের লিখতে হবে হচ্ছে ক্লাস নেম লিখতে হবে। সেভ করলাম, এবার হচ্ছে একটু আবার রিলোড দিচ্ছি। এবার দেখেন ওয়ার্নিংটা আর নাই, ওয়ার্নিংটা কিন্তু চলে গেছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এই যে জেএসএক্স এর আর এইচটিএমএল এর মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা হচ্ছে আমাদের এই ক্লাসটাকে হচ্ছে আমাদের কি লিখতে হবে, ক্লাস নেম লিখতে হবে। আমি একটু আমাদের এটাও থাক, এটাকে কমেন্ট করে রাখি, আপনারা পরে দেখতে পারবেন। এটাকে জাস্ট করে নিচ্ছি। এবার দেখেন, এবার হচ্ছে আগের মতোই হচ্ছে আমরা হ্যালোকে, এই যে হ্যালো হচ্ছে আমাদের সুন্দর মতো এই যে এইচ1 ট্যাগের ভিতরে দেখাইতেছে, কিন্তু এটা কত সিম্পলার, তাই না? কত সিম্পল এবং রিডেবল। আর হচ্ছে হ্যাঁ ভাই, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা যেটা দেখব যে হচ্ছে আমাদের এই যে এইচটিএমএল, সাধারণ এইচটিএমএল থেকে আমাদের হচ্ছে এই
JSX এ কি পার্থক্য আছে? JSX এ হচ্ছে আমরা ক্লাসকে হচ্ছে ক্লাস লিখতে পারবো না, সেখানে আমাদেরকে লিখতে হবে হচ্ছে ক্লাস নেম, এটা লিখতে হবে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে অ্যাট্রিবিউট আছে না, ফর অ্যাট্রিবিউটটা, ওই যে আমাদের কি বলে ইনপুট ট্যাগের ভিতরে, তারপর হচ্ছে বিভিন্ন ট্যাগের ভিতরে যে আমরা ফর লিখি, সেটা হচ্ছে আমরা JSX এ ফর লিখতে পারবো না, আমাদেরকে লিখতে হবে হচ্ছে HTML ফর, এটা লিখতে হবে। তারপরে হচ্ছে যে কোনো ইভেন্ট হ্যান্ডেলার যেগুলো আছে, ইভেন্ট হ্যান্ডেলার যে ইয়াগুলো আছে, যেমন অন ক্লিক, হ্যাঁ আমরা কিন্তু HTML এ হচ্ছে এভাবে লিখি ওয়ান ক্লিক, সবগুলো ছোট হাতের, কিন্তু হচ্ছে আমরা এখানে আমাদের JSX এ এটাকে লিখতে হবে হচ্ছে মানে হচ্ছে ক্যামেলকে যে লিখতে হবে ওয়ান, তারপর হচ্ছে ক্লিকটাকে হচ্ছে সিটা বড় হাতের হবে, অন ক্লিক। এটাই হচ্ছে পার্থক্য JSX এর সাথে HTML এর পার্থক্য। তাহলে HTML এ হচ্ছে আমরা কি পারবো না, এই ক্লাসকে হচ্ছে আমরা JSX এ ক্লাস নেম লিখতে হবে, ফরকে হচ্ছে HTML ফর লিখতে হবে, আর ওয়ান ক্লিককে হচ্ছে ক্যামেল কেসে লিখতে হবে। আমাদের HTML হচ্ছে ওয়ান ক্লিক সবগুলো ছোট হাতে লিখি, কিন্তু হচ্ছে আমাদের JSX এ ওয়ান ক্লিক সিটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার থাকবে, বড় হাতে থাকবে। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের JSX। তাহলে কি এবার আপনারা মোটামুটি ক্লিয়ার যে JSX জিনিসটা কি? এটাই হচ্ছে আমাদের JSX। ওকে, ভাই পার্থক্য শুধু তো এই তিনটাই না? হ্যাঁ পার্থক্য এই তিনটাই, মোটামুটি পার্থক্য এই তিনটাই। বাকি শুধু set। বুঝি ভাইয়া, জি ভাইয়া, একটু আগের কোডটা একটু দেখি ভাই। আগের কোডটা বলতে এটা, এই যে হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ ভাই, যে রিয়েক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, এটার ভিতরে H1টা কি জন্য দিয়েছেন? নাল, তারপর হ্যালো, মানে আপনি এই যে আমাদের আইডিতে যে আইডি লেখার পর স্পেসিফিক ভাবে যে হ্যালো লিখে দিতেছেন। ওকে, আমি আবার দেখাচ্ছি। এই যে এখানে দেখেন আমার ডিপ ট্যাগের ভিতরে, ডিপ ট্যাগ, এই যে ডিপ ট্যাগের ভিতরে আমি আবার এইচনকে নিছি না, জি। এটার হচ্ছে চিলড্রেন হিসেবে। আচ্ছা, তো এইটা দেখেন, এই যে ক্রিয়েট এলিমেন্ট প্রথমে ডিপ নিছি, ডিপ নেওয়ার পর হচ্ছে এই যে আইডি যদি আমাদের না থাকতো আইডি ক্লাস নেম, তাহলে এখানে আমরা কি রাখি, নাল রাখি। আর হচ্ছে এই ডিপ ট্যাগের ভিতরে হচ্ছে আমার আবার কি থাকবে, ডিপ ট্যাগের ভিতরে যদি কোনো জাস্ট লেখা থাকতো, তাহলে আমরা এখানে কিন্তু জাস্ট লেখাটা লিখে দিতাম, চিলড্রেনটা। কিন্তু এবার আমার চিলড্রেনটা কোনো জাস্ট টেক্সট না, চিলড্রেনটা আমার আবার কি, চিলড্রেনটা আরেকটা ট্যাগ, আরেকটা এইচন ট্যাগ। এর জন্য আমাকে আবার নতুন করে রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট নতুন করে আরেকটা ট্যাগ বানাতে হচ্ছে, রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট এইচন ট্যাগ বানালাম। আর পরেরটা হচ্ছে এখানে আমরা কোনো অ্যাট্রিবিউট দিচ্ছি না, মানে এখানে আমাদের কোনো আইডি বা ক্লাস নেম নাই, এর জন্য এটাকে নাল রাখতেছি। আর এর হচ্ছে এই এইচন ট্যাগের ভিতরে হচ্ছে আমাদের হ্যালো লেখাটা শো করাবো, এই যে হ্যালো লেখাটা এইটা। তো ভাই এই যে হ্যালো লেখার পরিবর্তে যদি আমাদের এই জায়গার মধ্যে আমার 4-5 লাইন থাকে, সেই জায়গায় এইভাবে লিখবো? হ্যাঁ, 4-5 লাইন থাকলে এইভাবে লিখতে হবে, আপনার 4-5 লাইন সব এইভাবে লিখতে হবে এখানে। হ্যাঁ, আচ্ছা। এটাই হচ্ছে আপনার এর জন্যই যে এভাবে লিখতে গেলে আপনার জিনিসটা প্রচণ্ড জটিল হয়ে যাবে এবং আপনার কাছে রিডেবল থাকবে না, একসময় আপনি বুঝতে পারবেন না যে আপনি কি করতেছেন। এর জন্য হচ্ছে আমরা JSX ইউজ করব। ওকে, তাহলে হচ্ছে আমরা আমাদের JSX-টা আমাদের ক্লিয়ার হলো। এবার হচ্ছে আমরা একটু চলে যাই প্রপসে। এবার আমরা যে টপিকটাতে যাব সেই টপিকটার নাম হচ্ছে প্রপস, বা এটার ফুল নেমটা হচ্ছে প্রপার্টিস। প্রপার্টিস থেকে আসছে হচ্ছে প্রপস। তো হচ্ছে এই যে আমরা যে ফাংশনগুলো লিখতেছি আর এই ফাংশনগুলো কল করতেছি, এই যে এখানে কল করতেছি কিভাবে, আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টে কল করি হচ্ছে প্যারেনথেসিস দিয়ে, কিন্তু হচ্ছে আমাদের এই রিঅ্যাক্টে কল করি কিভাবে, এই যে ট্যাগ যেভাবে, একটা ট্যাগ যেভাবে লিখি, হ্যাঁ সেইভাবে হচ্ছে আমরা কল করতেছি। তো আমরা একটা ফাংশনে কি করতে পারি, একটা ফাংশনে প্যারামিটার পাঠাইতে পারি না, একটা ফাংশন যখন আমরা কল করি সেখানে হচ্ছে আমরা কিছু আর্গুমেন্টস রিসিভ করতে পারি, আমরা প্যারামিটার পাঠাইতে পারি। তো আমরা কি এখানে পারবো না প্যারামিটার পাঠাইতে? তো দেখি সেটা কিভাবে করা যায়। তো হচ্ছে আমরা এই ফাইলটা আছে থাক, আমি এই ফাইলগুলোকে সরাই দিচ্ছি, দিয়ে নতুন একটা কম্পোনেন্ট নেই, নতুন একটা নিচ্ছি, নিউ ফাইল, এটার নাম দিতেছি হচ্ছে গ্রিড ডট জেএস। আমরা চাইলে কিন্তু এটাকে JSX দিয়েও লিখতে পারবো, হ্যাঁ ডট JSX আমাদের এক্সটেনশন দিয়েও লিখতে পারবো, সেম জিনিস। ডট জেএস লিখতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটা ফাংশনাল কম্পোনেন্ট বানাবো।
তো হচ্ছে আগে হচ্ছে আমাদের কি করতে হবে, ইম্পোর্ট রিয়্যাক্ট ফ্রম রিয়্যাক্ট। হ্যাঁ, এই যে ফাংশনাল কম্পোনেন্টের যে স্ট্রাকচারটা, ক্লাস কম্পোনেন্টের যে স্ট্রাকচারটা, এগুলা হচ্ছে আপনি এই 2-3টা অক্ষর লেখেই পুরো ফরম্যাটটাকে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এটার জন্য ওই পাওয়া যায়, এক্সটেনশন স্নিপেস্ট পাওয়া যায়, কিন্তু ওগুলো আমরা এখন ইউজ করবো না। ওগুলো যদি আপনারা প্রথম থেকে ইউজ করা শুরু করেন তাহলে আসলে এই স্ট্রাকচারগুলো বুঝবেন না, যে ফাংশনাল কম্পোনেন্ট কিভাবে লিখতে হয়, ক্লাস কম্পোনেন্ট কিভাবে লিখতে হয়। এর জন্য হচ্ছে আমরা পুরাটা নিজেরা হাতে হাতে লিখে লিখে করব। প্রত্যেকটা জিনিস নিজেরা, প্রথম দিকে কখনোই হচ্ছে শর্টকাট খুঁজতে যাব না। আপনারা হয়তো এটা জানেন, অনেকেই জানেন না, আবার এটা করবেন না। শর্টকাট কখনোই শর্টকাটে করবেন না, হাতে লিখে লিখে করবেন। তো কনস্ট গ্রিড ইকুয়াল টু, এই জায়গাটা কিসের জন্য, এই জায়গাটা হচ্ছে আমাদের ওই প্রপস, মানে হচ্ছে আর্গুমেন্টস বা প্যারামিটার রিসিভ করার জন্য, তাই না? তো আমাদের এখানে আপাতত কোনো নাই, আর্গুমেন্টস বা প্যারামিটার নাই। আমরা এখানে রিটার্ন করতেছি হচ্ছে আমরা হচ্ছে একটা এইচন ট্যাগ নিচ্ছি। এইচন ট্যাগের ভিতরে হচ্ছে আমরা রিটার্ন করব হ্যালো নেক্সট টপার্স। আচ্ছা, হ্যালো নেক্সট টপার্স এটা আমরা বানাইলাম। এবার জাস্ট এটাকে কি করব, এক্সপোর্ট ডিফল্ট করে দেব। এক্সপোর্ট ডিফল্ট গ্রিড। একটু ভালো করে বুঝলে রিয়্যাক্ট অনেক সোজা, ঠিক আছে? একটু যদি আপনারা খেয়াল করে দেখেন আর একটু হালকা প্র্যাকটিস করেন, আপনাদের কাছে যেরকম ব্যাকএন্ড সহজ লাগছে, রিয়্যাক্টও সহজ। একটু কয়েকটা জিনিস আছে, ভালো করে একটু বুঝে গেলে শেষ। আচ্ছা, তাহলে গ্রিডটাকে এবার কি করতে হবে আমাদের? তাহলে যে হ্যালো আর হাইকে হচ্ছে আমি কমেন্ট করে রাখতেছি, আর হ্যালো হাইকে উপর থেকে যে ইম্পোর্ট করছিলাম এদেরকেও কমেন্ট করে রাখি। একটু সেমই তো করলেন না, হ্যালো হাইয়ের মতো তো সেমই হলো, পার্থক্য তো। হ্যাঁ, পার্থক্য তো দেখাবো, আমি আগে লিখি গ্রিডকে নিয়ে আসলাম। এই যে গ্রিড উপরে কি হয়ে গেছে, ইম্পোর্ট হয়ে গেছে। এবার যদি আমরা যাই ব্রাউজারে, তো আমরা দেখতে পারবো যে হ্যালো নেক্সট টপার্স, এটা আমাদেরকে দেখাচ্ছে হ্যালো নেক্সট টপার্স। তো হচ্ছে আমরা চাচ্ছি যে এই একটা কম্পোনেন্ট আমাদের কয়েকজনকে করবে, মানে কয়েকজনকে হ্যালো জানাবে। ধরেন 3জনকে হ্যালো জানাবে। হ্যালো এখানে হচ্ছে হ্যালো নেক্সট টপার্স করছে। আমি এই গ্রিডকে, তাহলে হচ্ছে গ্রিডকে যদি আমি এখানে 3বার যদি লিখি, জাস্ট রিপিট করলাম নিচে নিচে, গ্রিড গ্রিড গ্রিড, একটা জিনিসকেই আমি 3বার, আরও 2বার রিপিট করলাম। তাহলে এবার সেভ করলাম, সেভ করে আমি আবার একটু ব্রাউজারটাকে রিফ্রেশ করলাম। দেখেন হ্যালো নেক্সট টপার্স, হ্যালো নেক্সট টপার্স, হ্যালো নেক্সট টপার্স, আমাকে 3 জায়গায় হচ্ছে একই নেম দেখাচ্ছে। তাহলে এটা কিন্তু আমার কি হলো না, ডাইনামিক হলো না জিনিসটা। এবার আমাকে কি দরকার, আমি চাচ্ছি যে এখানে একটা নাম দেখাবে, এখানে একটা নাম দেখাবে, এখানে একটা নাম দেখাবে। তো আমি এটাকে কি করব এর জন্য? তাহলে কি হচ্ছে, আমি এই গ্রিড কম্পোনেন্ট যেটা আমি বানাইছি এটা কি 3বার বানাবো? তাহলে যদি 3বারই বানানোর প্রয়োজন হয়, তাহলে তো আমাদের HTML-এ কোড করলেই হইতো, তাহলে আমরা রিয়্যাক্টে আসলাম কেন? হ্যাঁ, রিয়্যাক্ট হচ্ছে আমাদের কম্পোনেন্টকে আমরা রিইউজ করতে পারি। তাহলে আমি কি করব এখানে? তাহলে হচ্ছে আমি এই গ্রিডের ভিতরে, আমি যেখানে গ্রিডকে কল করতেছি সেখান থেকে আমি নামটাকে, এখানে নামটা তো আমরা ডিরেক্ট লিখে দিছি, নামটা আমরা ডিরেক্ট লিখে না দিয়ে আমরা কি করব, ডিরেক্ট আমরা নামটাকে না লিখে আমরা হচ্ছে পাঠাবো, প্যারামিটার হিসেবে নামটা পাঠিয়ে দেবো যেখানে কল করছি। তাহলে এই যে গ্রিড যে এখানে কল করছি, তাহলে এখান থেকে কিন্তু আমরা প্যারামিটার পাঠাইতে পারবো। ওকে, তাহলে হচ্ছে আমরা একটু প্যারামিটার পাঠাই এখান থেকে। আমি হচ্ছে এই গ্রিডের ভিতরে নেম, তো এখানে প্যারামিটার পাঠাইতে হবে কিভাবে? প্রথমে হচ্ছে আপনাকে একটা হচ্ছে ফিল্ড নেম বা হচ্ছে একটা যে কোনো একটা দিতে হবে, মানে হচ্ছে ভ্যারিয়েবল নেম মনে করতে পারেন বা ফিল্ড নেম। তারপরে এর ভিতরে, নেমের ভিতরে হচ্ছে আমি আমার দেব। তো আমি নেমের ভিতরে লিখতেছি হচ্ছে, এখানে লিখতেছি হচ্ছে নেক্সট টপার্স। হ্যাঁ, এখানে লিখলাম নেক্সট টপার্স। এই প্রথম ফাংশনটা যে কল করছি, আমরা তো জানি যে একটা ফাংশন বানায় রাখার পর আমরা ওইটাকে বিভিন্ন ধরনের প্যারামিটার দিয়ে
প্যারামিটার, বিভিন্ন ধরনের প্যারামিটার পাস করে হচ্ছে আমরা কি করতে পারি, ওটাকে হচ্ছে মানে কাজ করতে পারি। তো এখানে হচ্ছে নেমের ভ্যালু দিলাম নেক্সট টপার্স, তারপরে এখানে নেমের ভ্যালু দিলাম হচ্ছে, এখানে নেমের ভ্যালু দিলাম হচ্ছে ধরেন সাকিব, আর হচ্ছে এটাতে নেমের ভ্যালু দিলাম হচ্ছে তামিম। তাহলে কিন্তু এই যে আমরা প্যারামিটার পাঠালাম কিভাবে, আমাদের হচ্ছে ভ্যারিয়েবল নেম আর তার ভিতরে হচ্ছে ভ্যালুটা ইকুয়াল দিয়ে ভাবে ভ্যালুটা আমাদেরকে দিতে হবে। তাহলে হচ্ছে আমরা এটা দিলাম, ওকে। এবার এই জিনিসগুলোকে রিসিভ করব কিভাবে, এই নেমটাকে রিসিভ করব কিভাবে, এইখানে হচ্ছে আমাদের যে জিনিসটা আছে আমাদের মানে এই গ্রিড ফাংশনটা বা যে কোনো ফাংশনটা কি রিসিভ করে, সে হচ্ছে প্রপস রিসিভ করে, হ্যাঁ প্রপস। তো এটা হচ্ছে প্রপস হচ্ছে প্রপার্টিসের সংক্ষিপ্ত হচ্ছে প্রপস। তো এটার নাম কিন্তু যা ইচ্ছা আপনি তাই দিতে পারেন, হ্যাঁ এটার নাম হচ্ছে যা ইচ্ছা তাই দিতে পারেন, কিন্তু হচ্ছে আমরা যেহেতু এখানে কিছু প্রপার্টিস রিসিভ করতেছি সেহেতু হচ্ছে আমরা কি করলাম, এখানে নেম দিলাম হচ্ছে প্রপস, আর মানে হচ্ছে কনভেনশন, এটা আপনারা সবসময় এটাই দিবেন প্রপস। তো আমরা এখানে প্রপস দিলাম। তাহলে প্রপসের ভিতরে হচ্ছে প্রপস যেহেতু কি, প্রপসকে যদি আমরা একটু প্রিন্ট করে দেখি, লক প্রপস, আমরা এটাকে সেভ করলাম, হ্যাঁ। এবার যদি হচ্ছে আমরা ব্রাউজারে যাই, একটু রান করি, তো হ্যালো নেক্সট টপার্স আগেরগুলাই দেখাচ্ছে, কারণ আমি এখানে এখনও কিন্তু স্ট্যাটিক আছে আমার লেখাটা। তো আমি যদি এটাকে একটু Ctrl+Shift+I করে দেখি, দেখেন আমাকে হচ্ছে 3টা অবজেক্ট এখানে দেখাচ্ছে না, 3টা অবজেক্ট কেন দেখাচ্ছে, এখানে হচ্ছে আমার 3টা কম্পোনেন্ট কল হয়েছে 3বার, তাই না। এই যে প্রত্যেকটা কম্পোনেন্ট কল হওয়ার জন্য একবার হ্যালো নেক্সট টপার্স 3বার আমাকে দেখাচ্ছে। তো 3বার হচ্ছে দেখেন অবজেক্ট আসছে। এবার অবজেক্টটাকে যদি একটু আমরা ওপেন করি, দেখেন এই অবজেক্টের ভিতরে নেম নামে একটা প্রপার্টি চলে আসছে, হ্যাঁ নেম নামে একটা প্রপার্টি চলে আসছে এবং তার ভ্যালু হচ্ছে নেক্সট টপার্স। তার ভিতরে প্রোটোর ভিতরে আরও অনেক কিছু আছে, ওগুলো আমরা দেখতেছি না। আবার দেখেন পরেরটার অবজেক্টের ভিতরে কি আছে, সাকিব, নেম সাকিব, আর লাস্টেরটার ভিতরে আছে নেম সরি এটা কি লিখছি, আচ্ছা এখানে আছে তামিম, তাই না, এখানে আছে তামিম। তাহলে দেখেন প্রত্যেকটার ভিতরে কিন্তু নেম প্রপার্টিটা আছে। তাহলে এই নেম প্রপার্টিটা কার ভিতরে আছে, এই প্রপস কিন্তু একটা জাস্ট অবজেক্ট, হ্যাঁ প্রপস কিন্তু একটা অবজেক্ট। সে হচ্ছে এখান থেকে যে প্যারামিটারগুলো পাঠাবো সেগুলোকে হচ্ছে সে এটা হচ্ছে তার প্রপার্টি নেম আর এটা হচ্ছে তার ভ্যালু, প্রপার্টি নেম আর ভ্যালু হিসেবে এই প্রপসের ভিতরে থাকবে। তাহলে হচ্ছে আমরা যদি এবার হচ্ছে ওই নেমগুলাকে পেতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে, ওই এখানে একটা বানান ভুল করছি, নেম। আচ্ছা তাহলে আমি ওই নেমটাকে পেতে চাইলে আমাকে এখানে কি লিখতে হবে, props.name, তাই না, props.name লিখতে হবে। তাহলে আবার সেভ করলাম। আমি যদি এবার একটু আবার এটাকে রান করি, আবার Ctrl+Shift+I দিলাম, Ctrl+Shift+I দেওয়ার পর দেখেন এবার কিন্তু আমাকে আর হচ্ছে অবজেক্ট না এসে অবজেক্টের আমার ভ্যালুগুলাই চলে আসছে, নেক্সট টপার সাকিব তামিম 3টা চলে আসছে। এবং এখন হচ্ছে এই 3টাকে আমি এখানে দেখাবো কিভাবে, তাহলে হচ্ছে আমি এখানে দেখাইতে হবে। তাহলে আমি কি এখানে লিখে দেব যে হচ্ছে props.name, কনসোল লগটাকে হচ্ছে কমেন্ট করে রাখি। আচ্ছা এবার লিখলাম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হবে। আচ্ছা এবার যদি আমরা রান করি, যে আমাদের কত সুন্দর props.name চলে আসছে, তাই না, সেকেন্ড ব্র্যাকেট হবে না একটা, হ্যাঁ সেটা দেখাচ্ছি যে এই যে props.name চলে আসছে, তাই না। লাস্ট ক্লাসে কিন্তু দেখাইছি যে হচ্ছে আমরা এইভাবে ডিরেক্ট লিখতে পারি, এটা তো জাস্ট ডিরেক্ট টেক্সট হয়ে গেছে, তাই না। তো হচ্ছে আমাদের যদি কোনো ভ্যারিয়েবলের ভিতরে কোনো ভ্যালু আছে বা কোনো প্রপার্টির ভিতরে কোনো ভ্যালু আছে, সেগুলোকে যদি আমরা এই যে টেক্সটের ভিতরে যদি আমরা শো করাইতে চাই, তাহলে তখন আমাদের কি করতে হবে, এই props.nameটাকে জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিতে হবে। তাহলে হচ্ছে এটার টেক্সট হিসেবে প্রিন্ট হবে না, এই props.name এর ভিতরে যে ভ্যালুটা আছে সেটা আমাদের দেখাবে। সেভ করলাম। এবার হচ্ছে যে আমাদেরকে দেখেন আলাদা একটা কম্পোনেন্ট কিন্তু আমাদের ছিল, কিন্তু সে আমাদেরকে আলাদা নাম দেখাচ্ছে, হ্যালো নেক্সট টপার্স, হ্যালো সাকিব, হ্যালো তামিম। তাহলে আমরা কি করতে পারলাম, একটা কম্পোনেন্টকে রিইউজ করতে পারলাম, তাই না, রিইউজ করতে পারলাম আমাদের আলাদা ভ্যালু দিয়ে। যেরকম একটা ফাংশন আমরা যোগের জন্য যদি একটা ফাংশন বানাই 2টা নাম্বার যোগ করার জন্য, তো ওই সেই ফাংশনটা কি শুধু স্পেসিফিক 2টা নাম্বার যোগ করতে পারে, তা না, সে কিন্তু আমরা যে কোনো 2টা নাম্বার তার কাছে পাঠাইলে সে সুন্দর মতো যোগ করে দেবে।
তো আমাদের এই ফাংশন কম্পোনেন্টটাও সেই রকমই কাজ করতেছে, যে হচ্ছে আমরা যে কোনো একবার বানায় রাখবো। তো আমাদের হচ্ছে আমরা যে ধরনের হচ্ছে পাঠাবো, কি বলে প্যারামিটার পাঠাবো, প্রপস পাঠাবো, আসলে প্যারামিটার না, এখানে ইয়েতে বলে হচ্ছে কি বলে রিঅ্যাক্টে বলে হচ্ছে প্রপস বা প্রপার্টিস আমরা পাঠাবো, সেটা সে এখানে রিসিভ করবে। কিভাবে রিসিভ করবে? প্রপসের মাধ্যমে। কিসের মাধ্যমে? প্রপসের মাধ্যমে। আচ্ছা, প্রপসের মাধ্যমে আমরা এখানে তো একটা মাত্র রিসিভ করলাম, নেম, তাই না, একটা প্রপার্টি। আমরা যদি আরও প্যারামিটার পাঠাতে চাইলে আরও প্যারামিটার পাঠাতে পারবো। ধরেন এখানে নেমের পাশে হচ্ছে আমি এজ পাঠালাম, এজের ভ্যালু দিচ্ছি হচ্ছে, আচ্ছা এজের ভ্যালু যদি আমি হচ্ছে ইয়েতে না দিতে চাই, হ্যাঁ এই যে স্ট্রিংয়ে না দিতে চাই, তাহলে আমাকে হচ্ছে ওইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে পাঠাইতে হবে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এজের ভ্যালু দিলাম 10, তাহলে এটা কি হবে? এটা নাম্বার হিসেবে যাবে, হ্যাঁ এটা হচ্ছে নাম্বার হিসেবে যাবে। এজের ভ্যালু দিলাম এটাতে 10, এটাতে দিলাম, আমাকে প্রত্যেকটাতে যে দিতে হবে এর কোনো মানে নাই। আচ্ছা এখানে এজের ভ্যালু দিলাম হচ্ছে 12, আর হচ্ছে এইখানে এজের ভ্যালু দিলাম হচ্ছে 14। ওকে, সেভ করলাম। এবার এইখানে কিন্তু প্রপসের ভিতরে যেহেতু প্রপস ডট নেম আছে, ওরকমই প্রপসের ভিতরে, প্রপস যেহেতু একটা অবজেক্ট, এখন এই অবজেক্টটার ভিতরে কয়টা প্রপার্টি আছে? দুইটা প্রপার্টি, একটা নেম আর একটা এজ। তো আমরা এখানে হচ্ছে কিছু হাইফেন দিচ্ছি, তারপরে হচ্ছে আমি লিখতেছি হচ্ছে এজ, আর হচ্ছে আমাকে লিখতে হবে কি প্রপস ডট এজ, এটা আমাকে লিখতে হবে। তাহলে এবার যদি আমি সেভ করি, রিফ্রেশ করলাম, এই যে আমার চলে আসে নেক্সট টপার্স S10, S12, S14, কত সুন্দর। আপনি চাইলে এভাবে মাল্টিপল প্রপস পাঠাইতে পারেন। এখন দেখেন এই যে প্রপস ডট নেম, প্রপস ডট এস, প্রপস ডট, এটা যদি বারে বারে না লিখতে চাই, তাহলে আমরা কি করতে পারি যেন বলেন? এটার সলিউশন কি যেন? ডিস্ট্রাকচারিং। হ্যাঁ, অবজেক্ট ডিস্ট্রাকচারিং। আমরা তাহলে এবার কি করতে পারি, যে হচ্ছে আমরা এখানে লিখতে পারি হচ্ছে কনস্ট, আমরা এখানে হচ্ছে নেম আর এসটাকে বের করে নিয়ে আসবো। কোথা থেকে বের করে নিয়ে আসবো? প্রপস থেকে। প্রপস থেকে হচ্ছে আমরা নেম আর এসটাকে বের করে নিয়ে আসলাম। এবার আমাদের প্রপস ডট ডট লেখার দরকার নাই, তাহলে আচ্ছা শুধু নেম আর এস লিখলেই এবার কাজ করবে। সেভ করলাম, আবার রিলোড করলাম, এই যে আমাদের S10, S12, S14 আগের মতোই দেখাচ্ছে। আমরা চাইলে এটাকে হচ্ছে আর একটা অ্যাপ্রোচে ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এইখানে না করে, নেম এস এখানে না করে, আমরা এই জায়গাটাতেই আমরা প্রপস না লিখে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নেম আর এস লিখে দিতে পারি, নেম আর এজ। তো এখানে হচ্ছে এটা দুইবার লেখার কারণে এরকম হচ্ছে। হ্যাঁ, এবার দেখেন নেম আর এস, আমি জানি যে হচ্ছে আমার এখান থেকে কি পাচ্ছি, নেম আর এস পাচ্ছি, এর জন্য হচ্ছে আমি ডিরেক্ট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নেম আর এসকে হচ্ছে আমি রিসিভ করলাম, সরাসরি নেম আর এসকে রিসিভ করলাম। তো এইভাবেও আমরা করতে পারি। তাহলে এবারও আমরা দেখতে পারবো এই যে আগের মতোই আমরা রেজাল্ট পাচ্ছি, S10, S12, S14। তাহলে এখানে আমরা কয়টা প্রপস রিসিভ করার দেখলাম? 3টা অ্যাপ্রোচ। তো আমি প্রত্যেকটা অ্যাপ্রোচকে কমেন্ট করে রাখি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যাপ্রোচ, 3টা ছিল, প্রথমটাকে কমেন্ট আউট করে রাখি। আচ্ছা, এটা ছিল একটা, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের জাস্ট প্রপসকে রাখি, এখানে প্রপসকে রাখলাম, আর এইখান থেকে হচ্ছে আমরা প্রপসকে রিসিভ করলাম। এটা একটা অ্যাপ্রোচ। তো এখানে হচ্ছে এটা উঠে দিচ্ছি, এইখানে হচ্ছে আমরা ডিস্ট্রাকচারিং করলাম, আর আরেকবার কি করছিলাম, শুধু প্রপস থাকবে, আমাদের ডিস্ট্রাকচারিং থাকবে না। ডিস্ট্রাকচারিং থাকবে না, এখানে হচ্ছে আমাদের প্রপস ডট। এই কোডগুলো যেহেতু আপনাদেরকে দিয়ে দেই, সেজন্য আমি সবগুলা কোডই রাখতেছি।
আমাদের প্রত্যেকটা অ্যাপ্রোচ ফার্স্ট তাহলে এখানে হচ্ছে প্রত্যেকটা কিসের অ্যাপ্রোচ মানে হচ্ছে প্যারামিটার আমরা কীভাবে প্যারামিটার রিসিভ করতে পারি, প্রপস রিসিভ করতে পারি তার অ্যাপ্রোচ। তাহলে কিন্তু আমরা সুন্দর মতো বুঝে ফেললাম যে হচ্ছে আমরা কীভাবে হচ্ছে প্রপসগুলো রিসিভ করতে পারি। আচ্ছা, এবার ধরেন হচ্ছে এই যে ক্লাস কম্পোনেন্টে কি এরকম রিসিভ করা যায় না? ক্লাস কম্পোনেন্টে, হ্যাঁ ক্লাস কম্পোনেন্টেও করা যাবে, ওটাও দেখাবো। তো হচ্ছে এটাকে শেষ করি ফাংশনেরটা। তাহলে হচ্ছে ফাংশনে এবার হচ্ছে আমরা কি করলাম, জাস্ট হচ্ছে এই গ্রিটের ভিতরে কিন্তু জাস্ট আমরা কিছু প্রপার্টিজ পাঠালাম। এখন যদি আমরা এরকম কিছু চাই যে আমরা যেরকম এই যে এইচ1 ট্যাগের ভিতরে বা এই যে ডিপ ট্যাগের ভিতরে, আগেরটা এই যে ডিপ ট্যাগের ভিতরে এইচ1 নামে আরেকটা ইয়া পাঠাইছি না, আরেকটা ট্যাগ। তো আমরা কি হচ্ছে এই যে কম্পোনেন্টটা আমরা বানাইছি এটাও তো একটা ট্যাগের মতোই, তাই না? এই গ্রিড এটাও তো একটা ট্যাগ। তো এইটার ভিতরে কি আমরা আর কিছু পাঠাইতে পারি না? এইভাবে হচ্ছে সেলফ ক্লোজিং না করে আমরা হচ্ছে এইভাবে লিখলাম গ্রিড। এখন হচ্ছে আমরা কি এখানে কিছু পাঠাইতে পারবো না? আমরা চাইলে কিন্তু এখানেও কিছু পাঠাইতে পারবো এইভাবে। এটা তো ছিল জাস্ট হচ্ছে প্রপার্টিজ পাঠাইছিলাম, কিন্তু আমরা চিলড্রেন কি পাঠাইতে পারবো না? মানে হচ্ছে ট্যাগের ভিতরে, হ্যাঁ এগুলো তো ছিল অ্যাট্রিবিউটস, তাই না? অ্যাট্রিবিউটসের মতো। তো আমরা চিলড্রেন পাঠাইতে পারবো না কি, যে এখানে এখন আমরা দেখেন যে এটা লিখছি না ডিএফডি কি লিখলাম একটা। তো ধরেন এর ভিতরে আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি। তো এর ভিতরে হচ্ছে আমি একটা এইচ1 ট্যাগ পাঠাবো, এইচ1 চিলড্রেন হিসেবে এইচ1 ট্যাগ পাঠাচ্ছি। আর এখানে লিখে দিতেছি হচ্ছে আই অ্যাম নেক্সট টপার, এটা পাঠিয়ে দিলাম। এখন সেভ করলাম। আমরা এখানে ওখান থেকে পাঠাইছি, কিন্তু এই যে আমরা কিন্তু কার কাছে পাঠাইছি, এই গ্রিটের কাছে পাঠাইছি না, কিন্তু গ্রিটের ভিতরে কিন্তু এই এইচ1 ট্যাগকে আমরা কিন্তু ইউজ করি নাই। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে গ্রিটের ভিতরে পাঠাইছি, জাস্ট চিলড্রেনকে পাঠাইছি, কিন্তু গ্রিটের ভিতরে কিন্তু চিলড্রেনকে এখনও ইউজ করা হয়নি। আমরা যদি ব্রাউজারে যাই তো আমরা রান করলে দেখবো যে আমাদের আগের মতোই দেখাচ্ছে, আমাদের কোনো কিছু চেঞ্জ নেই। তাহলে ওইটাকে পাইতে চাইলে আসলে ওইটার নাম হচ্ছে যে আমরা যদি কোথায়, হ্যাঁ এই যে আমরা যদি চিলড্রেন আকারে এই যে গ্রিড ট্যাগের ভিতরে যদি কোনো চিলড্রেন পাঠাই তাহলে সেটার প্রপার্টি নেমটা চিলড্রেনই। হ্যাঁ, এটা এখানে যেরকম আমরা প্রপার্টি নেম পাঠাইছিলাম নেম এজ, কিন্তু আমরা যখন চিলড্রেন পাঠাবো তখন এটার প্রপার্টি নেম হচ্ছে চিলড্রেন, এটার প্রপার্টি নেমই কি থাকবে, চিলড্রেন। তো আমরা যদি এবার কি করি, গ্রিটে যাওয়ার পর এইখানে হচ্ছে আমরা প্রথমে রিটার্ন করছি হ্যালোকে, তাই না? এবার হচ্ছে আমরা এরপরের লাইনে হচ্ছে আমরা ওই করব। আচ্ছা, আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে প্রথমে এইচ1 ট্যাগ লিখছি না, তো আমরা চাইলে তো আরও কিছু লিখতে পারি, তাই না? তো এইচ1 ট্যাগের পরে হচ্ছে আমি আরেকটা লিখবো হচ্ছে এইচ2 ট্যাগ। এইচ2 ট্যাগের ভিতরে লিখতেছি হচ্ছে সামথিং কিছু একটা লিখে দিলাম। তো দেখেন এটা এরর দেখাচ্ছে। আমরা যদি সেভ করি তাহলে কি আমি একের অধিক ট্যাগ লিখতে পারবো না আমার ইয়েতে, একটা কম্পোনেন্টে? আমার এই যে এরর দেখাচ্ছে, আমরা একটু ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলেও আমাকে এরর দেখাচ্ছে। কোন লাইনে এরর দেখাচ্ছে? এই যে এইচ2 এই লাইনটাতে এরর দেখাচ্ছে। আমরা যদি এখানে একটু পড়েন তাহলে দেখা যাবে এখানে কি লেখা আছে, adjacent JSX elements must be wrapped in an enclosing tag. Did you want to JSX fragment? আচ্ছা, ফ্র্যাগমেন্ট পরে আসবে। আচ্ছা, তার মানে কি সে যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে এই যে আমরা যে জিনিসটা রিটার্ন করছি, রিটার্ন করা ভ্যালুটা যত কিছুই থাকুক না কেন সে একটা মানে হচ্ছে একটা ট্যাগের ভিতরে র্যাপ করা থাকবে, একটা ট্যাগের ভিতরে তাকে র্যাপ করে রাখতে হবে। মানে হচ্ছে সব কিছুই হচ্ছে একটা ট্যাগের ভিতরে র্যাপ করা থাকতে হবে। তাহলে আমি এটা একটু কন্ট্রোল-X করে কেটে নিচ্ছি, নিয়ে এখানে রিটার্নের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, দেওয়ার পর এখানে একটা ডিপ ট্যাগ নিচ্ছি। এই ডিপ ট্যাগের ভিতরে আমি এইচ1 আর এইচ2 ট্যাগ দুইটা লিখলাম। এখন হচ্ছে দেখেন আমার কোনো এরর নেই। আমি যদি ব্রাউজারে যাই, এই যে আমার হচ্ছে এই যে
আমার হ্যালো নেক্সট টপার্সের পরে এই যে KDAT সব চলে আসছে, প্রত্যেকটাতেই আসছে। কারণ হচ্ছে আমি তো এটা কোথায় লিখে দিছি, এটা লিখছি কিন্তু হচ্ছে আমার কোথায় চিলড্রেন আকারে। চিলড্রেনে না, চিলড্রেন না কিন্তু এটা হচ্ছে যে এই হ্যালো যে এইসন ট্যাগ তার নিচে আচ্ছা ভাই। আরেকটা ট্যাগ দিছি। তো এর জন্য হচ্ছে যেহেতু গ্রিড কম্পোনেন্টকে কয়েকবার কল করা হয়েছে, এর জন্য গ্রিড কম্পোনেন্ট এই সব জায়গায় হচ্ছে এটা দেখাচ্ছে, প্রত্যেকবারই দেখাচ্ছে যে প্রত্যেকবার এই লেখাটা চলে আসছে। আচ্ছা, তাহলে জিনিসটা কি, আমরা যদি একের অধিক ট্যাগ ইউজ করি, একের অধিক ট্যাগ যদি আমাদের ইউজ করতে হয়, মাল্টিপল ট্যাগ, তো হচ্ছে আমাদের মেইন কথা হচ্ছে যত কিছু লিখি সেই একটা ট্যাগের ভিতরে র্যাপ করা থাকবে। এই যে ডিপ, একটা ট্যাগের ভিতরে র্যাপ করা থাকবে। আপনি যদি আমি যদি আরেকটা এখানে ডিপ নিতে যাই, এখানে আরেকটা ডিপ নিতে চাই, তাহলে এখানে কি হয়ে গেল, দুইটা ডিপ হয়ে গেল না, দুইটা ডিপ হয়ে গেল, এখন আর কাজ করবে না, এখন এরর চলে আসছে। তাহলে ব্যাপারটা কি যে আমরা যা কিছুই রিটার্ন করি সব কিছু হচ্ছে একটা ট্যাগের ভিতরে হচ্ছে র্যাপ করা থাকবে। মনে থাকবে এটা যে একটা ট্যাগের ভিতরে র্যাপ করা থাকবে। আমরা এখানে চাইলে আরও অনেক কিছু লিখতে পারবো, কিন্তু সব কিছু একটা ট্যাগের ভিতরেই লিখতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এটা করলাম। আচ্ছা, এবার তাহলে এটা উঠিয়ে দিচ্ছি, H2টা এটা উঠিয়ে দিচ্ছি। আমরা এখানে ইউজ করব হচ্ছে আমাদের হচ্ছে কাকে ইউজ করবো, এবার আমরা ইউজ করবো হচ্ছে চিলড্রেনকে। তাহলে চিলড্রেনকে ইউজ করবো, চিলড্রেন কার ভিতরে আছে, প্রপসের ভিতরে না, প্রপসের ভিতরে আমাদের নেম আছে। তো প্রপসের ভিতরে এবার আমরা এখানে চিলড্রেন পাস করছি, তো ওই প্রপার্টিটির নেমটা হচ্ছে চিলড্রেন, এটা হচ্ছে ডিফল্ট, আমরা এটা চেঞ্জ করতে পারবো না, এটা চিলড্রেন। তাহলে প্রপস ডট চিলড্রেনকে পেতে চাইলে আমরা এখন সরাসরি এভাবে লিখলে তো এটা প্রিন্ট হয়ে যাবে, তাই না? তো আমাদের কী করতে হবে, এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিতে হবে, প্রপস ডট চিলড্রেন। আচ্ছা, এই যে প্রপস কিন্তু আমাদের উপরে নাই, যার কারণে হচ্ছে আমি এখানে সাথে প্রপসকেও নিচ্ছি, প্রপস মানে আমি প্রপসকেও নিচ্ছি, আবার এই ডিস্ট্রাকচারিংও করছি। তাহলে হচ্ছে এবার যদি আমরা যাই ব্রাউজারে, রিলোড কোথায় গেল, props.children গ্রিটের ভিতরে হচ্ছে প্রপস একটা চিলড্রেন পাঠাইলাম। ও সরি, এটা কোথায় লিখছি, না গ্রিটের ভিতরেই তো লিখছি, ঠিক আছে, props.children। আচ্ছা, ডিস্ট্রাকচারিংটা এখানে, ও আচ্ছা এবার আসছে। ওইভাবে লিখলে হবে না, পাশে কমা দিয়ে লিখলে হবে না, মানে আমাদের হচ্ছে প্রপসটাকে আগে বের করে নিয়ে আসলাম, দেন হচ্ছে তাহলে এইটা এভাবে থাক, আমরা যেখানে ডিস্ট্রাকচারিং করছি ওইখানে হচ্ছে এটা উঠে দিয়ে সেকেন্ড অ্যাপ্রোচটাতে এটা এখানে ডিস্ট্রাকচারিংটা দেখে নেম আর হচ্ছে এজ। তাহলে হচ্ছে যখন চিলড্রেন রিসিভ করলে আমাদের প্রপসটাই আনতে হবে, হ্যাঁ, ডিরেক্ট প্রপসটা আনতে হবে। প্রপসটা থেকে হচ্ছে বাকি জিনিসগুলো ডিস্ট্রাকচারিং করে নিলাম। আর হচ্ছে আচ্ছা, আমরা এটা হচ্ছে ওই আসলে প্রপস না লিখে আমরা কিন্তু এটা করতে পারতাম, যে নেম এজ আর এখানে হচ্ছে চিলড্রেন, হ্যাঁ, আবার প্রপস আমাদের লেখার দরকার নেই। তাহলে হচ্ছে আমাদের এখানে প্রপস লেখার দরকার নেই, আমরা এই যে এটা করলাম। আমাদের এই যে আই এম নেক্সট টপার, এটা কিন্তু আমাদের এটা কিন্তু হচ্ছে শুধু একটার ভিতরে চিলড্রেন পাঠাইছি। দেখেন এই গ্রিডটার ভিতরে প্রথম নেক্সট টপার যেটাতে আছে নেম, যেটার নেম হচ্ছে নেক্সট টপার, তার ভিতরে কিন্তু আমরা এই চিলড্রেন পাঠাইছি। এখন দেখেন বাকিগুলাতে কিন্তু চিলড্রেন নাই, এর জন্য বাকিগুলাতে কিন্তু এই যে আই এম নেক্সট টপার কিন্তু বাকিগুলাতে আসে নাই, দেখছেন, বাকিগুলাতে আসে নাই। আমি শুধু এই যে এই কম্পোনেন্টটাতে চিলড্রেন পাঠাইছি, যার কারণে সে এটাতেই হচ্ছে এই যে চিলড্রেনটাকে প্রিন্ট করে দেখাচ্ছে। আচ্ছা, তাহলে যেটা ওইখানে চেঞ্জ করছিলাম, তাহলে ওটাকে চেঞ্জ করার দরকার নাই, আগে যা ছিল তাই থাক। প্রপস ছিল আর হচ্ছে ডিস্ট্রাকচারিং ছিল নিচে, না
const name age props। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এই চিলড্রেনও যেহেতু একটা প্রপার্টি, তাহলে তাকে তো আমরা ডিস্ট্রাকচারিং করতে পারি। সুতরাং হচ্ছে এভাবে আমরা লিখে দিলাম নেম এজ আর হচ্ছে চিলড্রেন, আর চিলড্রেনকে এভাবে আমরা দিয়ে দিলাম। তো আপনি হচ্ছে এর ভিতরে এখন আপনি যত কিছুই লেখেন না কেন, মানে এই গ্রিড ট্যাগের ভিতরে যত কিছু লিখবেন সব কিছুই হচ্ছে তার চিলড্রেন। তো এখানে হচ্ছে আমি আরেকটাও পাঠাতে পারি, h2 hello h2, এটা লিখলাম। তাহলে এবার যদি দেখি এই যে হ্যালো h2, তাহলে আমরা চিলড্রেন হিসেবে তার ভিতরে আমরা অনেক কিছু পাঠাতে পারি। এখন আপনি চাইলে এই এটারও চিলড্রেন পাঠাতে পারেন। এটা যেহেতু চিলড্রেন নাই, সেহেতু সে কিছু শো করতেছে না। তাহলে চিলড্রেন পাঠাতে চাইলে কিন্তু আমরা সেলফ ক্লোজিং করতে পারবো না। তখন হচ্ছে আমাদের এই যে এখানে সেলফ ক্লোজিং করছি না, এই যে স্ল্যাশটা দিয়ে এটা উঠাই দিতে হবে, দিয়ে হচ্ছে নিচে এই গ্রিডটাকে লিখতে হবে। এবার হচ্ছে ধরেন এখানে আমরা একটা বাটন পাঠাবো, ওইটাতে জাস্ট টেক্সট পাঠাইছি, এটাতে আমরা একটা বাটন পাঠাবো। আমরা চাইলে যে কোনো চিলড্রেন তার ভিতরে পাঠাইতে পারবো, যার কাছে যেটা প্রয়োজন। হ্যাঁ, যেখানে যেটা প্রয়োজন। তাহলে জিনিসটা দেখলেন যে আমরা এটাকে হচ্ছে রিইউজ করতে পারতেছি, একটা কম্পোনেন্টকে কতভাবে রিইউজ করতে পারতেছি। তো এখানে হচ্ছে আমি লিখলাম ক্লিক ক্লিক মি। এবার এখানে আসেন, দেখেন এই যে সাকিবের কম্পোনেন্টটাতে ক্লিক মি বাটন দেখাচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে টেক্সট দেখাচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের ক্লিক মি বাটনটা দেখাচ্ছে। এই ছিল হচ্ছে প্রপসের কাহিনী। তাহলে হচ্ছে আমরা প্রপার্টি হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে প্রপার্টি মানে পাঠাইতে পারি চিলড্রেন হিসেবে না, আমরা হচ্ছে প্রপার্টি পাঠাইতে পারি, প্রপার্টিজ পাঠাইতে পারি এইভাবে। আর হচ্ছে চিলড্রেন পাঠাইতে হবে কার ভিতরে, এই গ্রিটের হচ্ছে আপনার ট্যাগ, স্টার্ট ট্যাগ আর এন্ড ট্যাগ, এই দুইটার মাঝখানে হচ্ছে চিলড্রেনগুলোকে পাঠাবো। আর হচ্ছে নর্মাল প্রপার্টিসগুলো পাঠাবো হচ্ছে এই যে গ্রিটের পরে জাস্ট স্পেস দিয়ে, তারপর হচ্ছে আমরা চিলড্রেন না পাঠালে তো আর কোনো কিছু প্রিন্ট করবে না, চিলড্রেন ওখানে লেখা থাকলেও। হ্যাঁ, এই যে যেমন হচ্ছে আমাদের এই যে তামিমের গ্রিডটাতে কিন্তু তামিমের যে কম্পোনেন্টটা, এটাতে কিন্তু আমাদের কোনো চিলড্রেন কিন্তু পাঠায়নি, এবং হচ্ছে যে তামিমের এটাতে কোনো কিছু দেখাচ্ছেও না, এটা চিলড্রেন নাই, সুতরাং সে কিছু দেখাচ্ছে না। তো এই ছিল হচ্ছে আমাদের প্রপস, মানে প্রপসের বিষয়, এবং হচ্ছে আমরা চিলড্রেনকেও কীভাবে রিসিভ করতে পারি। তো এই জিনিসটাই হচ্ছে আপনারা আর একটু প্র্যাকটিস করেন, একসাথে বেশি কিছু দেখে ফেললে মনে থাকবে না, বোঝার সময় বোঝা যায়, কিন্তু প্র্যাকটিস করতে গেলে দেখবেন যে অনেক কিছু ভুলে গেছে। জি ভাই, আস্তে আস্তে আগে। হ্যাঁ, বেশি আমি যেটা দেখতেছি যে রিয়াক্ট যদি আমি ঠিকভাবে কয়েকটা ক্লাস নেই, মানে একদম শেষ হয়ে যাবে। কিন্তু হচ্ছে আপনারা এত দ্রুত ক্যাচ করতে পারবেন না, যার কারণে আমি একটু আস্তে আস্তে আগাবো, বেশি দ্রুত আগাবো না। জি ভাই, আরো তো রোজা, আস্তে আস্তে যাই বেটার। ওকে, তাহলে হচ্ছে আজকে হচ্ছে ক্লাসেরটা আর দেখাচ্ছি না, তো আপনারা ফাংশনে কীভাবে আমরা প্রপস রিসিভ করতে পারি তাহলে সেটাই আজকে দেখেন, প্র্যাকটিস করেন। তাহলে আমি একটু ওভারভিউ দিচ্ছি যে আজকে কী কী শিখাইলাম। আজকে হচ্ছে প্রথমে যে জিনিসটা দেখাইছিলাম যে আমরা ফাংশনাল কম্পোনেন্টকে কয়ভাবে লিখতে পারি, দুইটা অ্যাপ্রোচ দেখাইছিলাম। তারপরে ডিফল্ট এক্সপোর্ট আর নেমিং এক্সপোর্ট দেখাইছিলাম। তারপর হচ্ছে জেএসএক্স নিয়ে কথা বললাম। তো জেএসএক্স না ইউজ করলে আমাদের ব্যাপারটা কেমন হবে সেটাও দেখলাম, আপনাদের কিছু ভয়ও দেখাইলাম যে জেএসএক্স না যদি ইউজ করি তাহলে কী অবস্থা হবে। আর হচ্ছে সর্বশেষে হচ্ছে আমরা প্রপস দেখলাম, প্রপার্টিস কিভাবে আমরা রিসিভ করতে পারি, একটা ফাংশনের ভিতরে কিভাবে মানে প্যারামিটার পাঠাতে পারি, সাধারণ কথা বলতে গেলে, সাধারণ ভাষায় বলতে গেলে। বেশি টেকনিক্যাল ভাষা বললে বুঝতে কঠিন লাগে, এজন্য হচ্ছে আমি নর্মাল যে ভাষাগুলো ওগুলাই ইউজ করার চেষ্টা করব। আপনারা আবার উল্টাপাল্টা বললেন না যে ভাই এটারে কি বলে, এটা আসলে তো এটা তো প্যারামিটার না, এটা তো প্রপার্টিস। তো আপনারা নিজেরা যখন শিখে ফেলবেন তখন নিজেরাই বুঝে ফেলবেন কোনটার নাম আসলে কি। তো বুঝার সুবিধার জন্য অন্য নাম বললেও এখন আপাতত সেভাবে বুঝতে থাকেন, আর আমি তো অরিজিনাল নেমগুলো বলি সাথে সাথে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ক্লাস কম্পোনেন্টের প্রপার্টিসগুলো দেখব, তারপরে আস্তে আস্তে সামনে যা আসবে সেটা আমরা দেখব। তাহলে আমি রেকর্ডটা অফ করে দেই।